আসসালামু আলাইকুম সবাইকে, কেমন আছো তোমরা? আশা করি সবাই ভালো আছো। আমরা কিন্তু চলে আসলাম এই বায়োলজির জুলজির ফার্স্ট চ্যাপ্টার নিয়ে তোমাদের সাথে আলোচনা করতে। তো সবার প্রথমে বলে রাখি, আমাদের এই ফার্স্ট চ্যাপ্টার অর্থাৎ প্রাণী শ্রেণীবিন্যাস, এই অধ্যায়টি একাডেমিক লেভেলের জন্য যত বেশি ইম্পর্টেন্ট, ঠিক ততটাই ইম্পর্টেন্ট কিন্তু অ্যাডমিশনের জন্য। অর্থাৎ ইন্টার লেভেলে পড়াশোনা করতে গেলে কিন্তু শুধুমাত্র আমরা ওই এসএসসির মতো যেমন একাডেমিক পড়াশোনা করলে ওকে ফাইন, জিপিএ 5 পেয়ে গেলাম, সেই সাথে আমরা পরবর্তীতে কলেজে ভর্তি হয়ে যাব, সেখানে তো আসলে ওইভাবে অ্যাডমিশন পরীক্ষার মতো পরীক্ষা নেই। জাস্ট নর্মালি টিকে যাব, কোনো একটা কলেজে ভর্তি হবে, এরকম চিন্তা করলে কিন্তু হবে না। তো আমি একটা ছোট্ট কথা তোমাদেরকে একটু বলে শুরু করতে চাই, যেহেতু এটা আমাদের ফার্স্ট ক্লাস এবং তোমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। যেটা করতে হবে সেটা হচ্ছে যে তুমি একাডেমিক লেভেল থেকে যদি এমসিকিউ এর উপর ভিত্তি করে তুমি একটু স্ট্রং বেসিক রাখতে পারো, সেই ক্ষেত্রে কিন্তু তোমার জন্য অনেক বেশি এগিয়ে থাকবে। কারণ অ্যাডমিশনের যে এমসিকিউ গুলো বায়োলজিতে আসে, সেটা যদি তুমি মেডিকেলের ক্ষেত্রে বলো, তুমি যদি সেটা ভার্সিটি এক্সামের ক্ষেত্রে বলো, তুমি যদি সেটা কৃষি বিশ্ববিদ্যালয় পরীক্ষা বলো, অর্থাৎ যে সকল জায়গায় বায়োলজি আছে সেখানে কিন্তু চেঞ্জ হয় না। অর্থাৎ বিষয়টা একটু ছোট্ট করে ক্লিয়ার করি। হয়তো বলতে পারো যে ভাইয়া ক্লাসের শুরুতে এগুলো কেন বলছেন, কারণ এগুলো কখনো এইভাবে কিন্তু বলা হয় না। তারপর আমি তোমাকে একটু বলে শুরু করতে চাই, কারণ আজকে যে অধ্যায়টা পড়াবো সেটা হচ্ছে প্রাণী শ্রেণীবিন্যাস। এটা সকল ক্ষেত্রে অর্থাৎ অ্যাডমিশন বলো, একাডেমিক বলো, এটা এমসিকিউ এর জন্য একটা হট টপিক। সেই সাথে আজকের পর্বে যে ভিডিওটা দেখছো সেটাতে ম্যাক্সিমামই তোমরা সৃজনশীল 1-2 এর জন্য কোশ্চেন, অর্থাৎ তোমাদের যে সৃজনশীলে ক খ যে কোশ্চেন গুলো আসে সেই কোশ্চেন গুলো নিয়ে আলোচনা করবো, এবং এর ভিতরকার যে অবজেক্টিভ অংশগুলো আছে সেগুলো নিয়ে আলোচনা করবো। যেহেতু অবজেক্টিভের পরিমাণ এখানে বেশি, তাই আমি এই কথাটি বলে রাখছি যে বায়োলজির ক্ষেত্রে এমন একটা সাবজেক্ট, যেই সাবজেক্টটার তুমি অ্যাডমিশনে যখন যাবা তখন মেডিকেলের জন্য যে কোশ্চেন আসে সেই প্যাটার্নেই ঢাকা ভার্সিটিতেও কোশ্চেন আসে, বা যে কোনো ভার্সিটিতে কোশ্চেন আসে। যত জায়গায় বায়োলজি আছে সব জায়গায় একই রকমই কোশ্চেন আছে। অর্থাৎ বিষয়টা আরেকটু ক্লিয়ার করলে যেটা হয়, তুমি ম্যাথ বলো, ফিজিক্স বলো, কেমিস্ট্রি বলো, মেডিকেলের জন্য একরকম ভাবে তোমাকে পড়তে হবে। তোমাকে বুয়েটে বা তুমি যদি ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটির জন্য করো তাহলে এগুলোর জন্য আলাদাভাবে পড়তে হবে। ভার্সিটির প্রিপারেশন নিতে গেলে তোমাকে বেসিক সহ কিছু ছোট ছোট ম্যাথ করতে হবে। তার মানে এই যে তিনটে সাবজেক্টের কথা বললাম, ম্যাথ, ফিজিক্স এবং কেমিস্ট্রি, এটার কিন্তু একটু পড়ার ধরনটা বিভিন্ন ক্ষেত্রে সেক্টর বেস অনুযায়ী ভিন্ন। কিন্তু বায়োলজির ক্ষেত্রে যে এমসিকিউ গুলো তোমরা পড়বা, সেই এমসিকিউ গুলো কিন্তু তোমার একাডেমিক লেভেলে যেমন বোর্ড পরীক্ষায় চলে আসবে বা কলেজ পরীক্ষায় চলে আসবে, সেই এমসিকিউ গুলো তোমার কিন্তু অ্যাডমিশন টেস্টে চলে আসবে। তো যেহেতু আমরা কথা না বাড়িয়ে চলো এই ক্লাসটা শুরু করে দিই। আমাদের আজকের অধ্যায় হচ্ছে প্রাণী শ্রেণীবিন্যাস। সবার ফার্স্টে আমি তোমাদের যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে প্রাণী শ্রেণীবিন্যাসের ভিত্তি। ঠিক আছে, সবার ফার্স্টের টপিকের নাম হচ্ছে প্রাণীর শ্রেণী বিন্যাসের ভিত্তি। ওকে, এইটা আসলে খুব একটা ইম্পর্টেন্ট টপিক না। আমরা আসলে সবচেয়ে বেশি যে জিনিসটা চাই স্টুডেন্টের মতো, কারণ তোমাদের মতো যখন স্টুডেন্ট ছিলাম তখন আমরাও কিন্তু চেতাম যে যদি এরকম হতো, কয়েকটা সিলেক্টিভ টপিক পড়ে আমি একাডেমিক লেভেল পার করে ফেলতে পারতাম, কয়েকটা সিলেক্টিভ টপিক পড়ে অল্প কিছু পড়ে যদি আমি অ্যাডমিশনে পার করতে পারতাম। আসলে বিষয়টা কিন্তু ওরকমই হয়। কিন্তু যেহেতু তোমরা প্রথম, তাই তোমাদেরকে কিন্তু একটু প্রথম থেকে সবকিছুতে আইডিয়া রাখতে হবে। কিন্তু যখন তুমি আস্তে আস্তে আরো তোমার দিন গুনিয়ে আসবে এইচএসসি পরীক্ষার জন্য, বা যখন তুমি অ্যাডমিশন পরীক্ষার জন্য পড়বা, তখন তুমি বুঝতে পারবা যে আমার কিন্তু এত পড়ার কোনো প্রয়োজন নেই। কারণ কিছু সিলেক্টিভ জায়গা থেকে কোশ্চেনগুলো আসে, সেই সিলেক্টিভ জায়গাগুলো যদি বারবার তুমি মনে রাখতে পারো সেটাই কিন্তু তোমার জন্য ভালো হবে। তবে আমি যে টপিকটার কথা বললাম প্রাণী শ্রেণীবিন্যাসের ভিত্তি, এটা কিন্তু সেই সিলেক্টিভ টপিকের মধ্যে পড়ে না। দেখবে বইয়ের প্রথম পেজ খুললে বিশাল করে 2 পৃষ্ঠা ধরে অনেক কিছু লেখা আছে, আসলে এখান থেকে তেমন কোনো কোশ্চেনই আসে না। তারপরেও রিস্ক যাতে না থাকে সেই ক্ষেত্রে আমি তোমাদেরকে বলি। তো প্রাণী শ্রেণীবিন্যাসের ভিত্তি, অর্থাৎ আমরা প্রকারভেদের কথা যদি বলি, অর্থাৎ প্রাণী শ্রেণীবিন্যাসের ভিত্তি না, প্রকারভেদ, আমি একটু এক্সট্রিমলি সরি, প্রকারভেদের কথা যদি বলি, তো প্রাণী শ্রেণীবিন্যাসটা হয়েছে কিভাবে। অর্থাৎ দেখা যায় যে বাঘ এক প্রজাতির প্রাণী, আমরা এক প্রজাতির প্রাণী, আবার ধরো পৃথিবীতে অনেক রকম প্রাণী আছে, তাদেরকে আলাদা আলাদাভাবে ভাগ করা হয়েছে। তার কারোর সাথে কারোর কিন্তু পুরোপুরি 100% মিল নয়, হয়তো বা কিছুটা মিল থাকতে পারে। তারপর আমরা এইভাবে ভিত্তিগুলো অর্থাৎ আমাদের এই শ্রেণীবিন্যাসগুলো আলোচনা করেছি। তো এইটা যে আলোচনাটা অর্থাৎ প্রকারভেদটা করা হয়েছে, সেটা হচ্ছে আমরা 3টা ছন্দ দিয়ে মনে রাখতে পারি। একটা হচ্ছে বা, পো, জি। অর্থাৎ তোমাকে যেটা করতে হবে, যেহেতু এটা এমসিকিউ এর জন্য, আমি আগেই বলে দিই, আমি তোমাদের পড়ানোর সময় কোনটা এমসিকিউ এর জন্য পড়তে হবে, কোনটা সৃজনশীলের জন্য পড়তে হবে, এবং সেই সৃজনশীলে কোনটা অর্থাৎ 3-4 এর জন্য কি পড়তে হবে, গ ঘর জন্য পড়তে হবে নাকি ক ঘর জন্য পড়তে হবে সেটা বলে দিব। যেমন ধরো আমি এই টপিকটা বলছি তোমাদের এমসিকিউ এর জন্য পড়তে, যতটুকু বলবো ততটুকুই প্রয়োজন।
তাহলে কি আমার এটা যেহেতু সৃজনশীলে আসে না, তাহলে আমার সৃজনশীলের জন্য ডিটেলসে পড়ার কোনো প্রয়োজন নেই। সো আমি যখন পড়াবো তোমাদেরকে এমসিকিউ কোনগুলো আসবে, সৃজনশীল কোনগুলো আসবে, সৃজনশীলের ক্ষেত্রে সেটা কি কতে আসবে না খতে আসবে না গতে আসবে না ঘতে আসবে, সেটাও আমি তোমাদেরকে বলে দেবো। তাহলে তোমাকে সেইভাবে প্রিপারেশন নিতে হবে। তো তেমনই প্রাণী শ্রেণীবিন্যাসের প্রকারভেদ যেটা হয়, সেটা আমরা আসলে তিনটি ভাগে ভাগ করে থাকি। একটা হচ্ছে বা ও জি। তো বা ও জি দিয়ে আসলে তিনটা জিনিস বুঝায়। বা দিয়ে হচ্ছে বাস্তুতান্ত্রিক। তোমরা সবাই জানো যে বাস্তুতান্ত্রিক বলতে আসলে কি বুঝায়। বাস্তুতান্ত্রিক নিয়ে একটু আলোচনা করি। এই বাস্তুতান্ত্রিক জিনিসটা হচ্ছে আমাদের নর্মালি ছোটবেলায় অনেকেই দেখেছি। আমি যদি একটু পুকুর নিয়ে আলোচনা করি, পুকুর নিয়ে আলোচনা করলে এই জিনিসটা কনসেপ্টটা খুবই ক্লিয়ার হয়ে যাবে। ধরো একটা পুকুরে যখন মাছ চাষ করা হয়, তখন কিন্তু তিন রকমের মাছ চাষ করা হয়। প্রথমে রুই, তারপরে কাতলা, তারপরে হচ্ছে মৃগেল মাছ। সবাই কার্পো জাতীয় মাছ, এগুলো সম্পর্কে আলোচনা করবো। এগুলো নিয়েও আমাদের এই অধ্যায়ে বেশ কিছু কথা রয়েছে। তো এইটা কেন বললাম, পুকুরের তিনটা স্তরে এই তিন ধরনের মাছ চাষ করা হয়। দেখা যায় সবার উপরের স্তরে যে খাবারগুলো থাকে সেগুলো কিন্তু কাতলা মাছ খেয়ে থাকে, মিডিল স্তরে যারা থাকে তারা কিন্তু রুই মাছ খেয়ে থাকে, এবং সবার নিচের দিকে যেটা থাকে সেটা হচ্ছে মৃগেল মাছ খেয়ে থাকে। এখন তোমরা বলতে পারো যে ভাইয়া তিনজন তো একই রকমের একই প্রজাতির মাছ, তাহলে কেন এরা তিন রকম খাবার খাচ্ছে? এটাই হচ্ছে তাদের নিয়ম। আবার তুমি যদি একটু ডাঙায় অর্থাৎ চলে আসো, অর্থাৎ স্থলে চলে আসো, সেক্ষেত্রে দেখতে পাচ্ছ যে হরিণ কিন্তু ঘাস খাচ্ছে। আবার তুমি যদি বাঘের কথা বলো, বাঘ কিন্তু এই হরিণকে শিকার করছে, অর্থাৎ মাংসাশী প্রাণী হিসাবে হচ্ছে। আমরা যদি মানুষের কথা বলি, আমাদের নিজেদের কথা বলি, আমরা কিন্তু সর্বভোগ, আমরা শাকাশী অর্থাৎ শাকসবজিও খাচ্ছি, সেই সাথে মাংসাশী অর্থাৎ মাংসও খাচ্ছি। তো এরকম করে বিভিন্ন ধরনের প্রাণী রয়েছে না? তো এই প্রাণীগুলো যে খাদ্যের উপর ভিত্তি করে, এই বাস্তুতান্ত্রিক উপর ভিত্তি করে কিন্তু প্রাণীদের একটা প্রকারভেদ করা হয়েছে। সেটাও কিন্তু অর্থাৎ এই বাস্তুতান্ত্রিক ভিত্তির উপর করেই কিন্তু শ্রেণীবিন্যাসটি করা হয়েছে। কে কি খাচ্ছে, কে কোথায় থাকছে, তার উপর ভিত্তি করে যে শ্রেণীবিন্যাস, তারটা বলা যেতে পারে বাস্তুতান্ত্রিক শ্রেণীবিন্যাস। পথে হচ্ছে প্রজাতিগত, যেটা আমি একটু আগেই তোমাদেরকে বলতেছি যে প্রজাতিগত শ্রেণীবিন্যাস। তো প্রজাতিগত শ্রেণীবিন্যাস বলতে আসলে কি বোঝানো হয়েছে, তুমি যদি বাঘের কথাই চিন্তা করো, তবে বাঘ কিন্তু বিভিন্ন রকম হয়। যেমন বাংলাদেশে যেটা সবচেয়ে বেশি পাওয়া যায় সেটা হচ্ছে রয়্যাল বেঙ্গল টাইগার। আবার তুমি যদি একটু আফ্রিকা মহাদেশে যাও, সেখানে দেখবা প্যান্থার পাবা, চিতাবাঘ পাবা, ব্ল্যাক প্যান্থার পাবা, বিভিন্ন রকমের বাঘ কিন্তু রয়েছে। তার মানে তারা কিন্তু সবাইকে আমরা টাইগার বা বাঘই বলে থাকি। তারপরেও কিন্তু দেখবা তাদের বাহ্যিক গঠন এবং চারিত্রিক দেহের গঠন, এগুলোর উপর ভিত্তি করে কিন্তু তারা ভিন্ন রকম। যদিও তাদের খাদ্য অভ্যাস একই রকম, অর্থাৎ সবাই শিকারী প্রাণী বলা যেতে পারে, তারপরেও কিন্তু তাদের বাইরের যে গঠন বা তাদের কালার বলো, স্কিন কালার বলো, এগুলো কিন্তু আলাদা আলাদা হয়ে থাকে। তো যেহেতু তারা একই রকম খাবার খেলেও কিন্তু ভিন্ন রকম বাহ্যিক গঠন তৈরি করে থাকে, তাই সে কারণে কিন্তু আমরা বলতে পারি এইভাবে প্রজাতিগতভাবে শ্রেণীবিন্যাসটি এসেছে। আবার তোমরা সবচেয়ে কমন যে উদাহরণটা তোমাদের বাড়িতে আশেপাশে সবচেয়ে বেশি যে প্রাণীটা দেখতে পারো, বিড়াল। তুমি যদি একটু ক্লিয়ারলি খেয়াল করো, আসলে এটাও তুমি ক্লাস করার পর একটু খেয়াল করো, অবশ্য জানি যে এই জিনিসটা সবাই জানো, যে বিড়ালটাকে খেয়াল করলে দেখতে পারবা যে তার পুরোপুরি মুভমেন্ট কিন্তু বাঘের মতোই হয়। তারপরেও কিন্তু আমরা বলতে পারি না যে বিড়াল আর বাঘ একই প্রজাতি। তারপর তাদেরকে ডিফাইন করা হয়েছে কেন? তাদের দেহের গঠনের উপর ভিত্তি করে, তারপরে তাদের খাদ্যের অভ্যাসের উপর ভিত্তি করে, এই সকল ভিত্তির উপর ভিত্তি করে যে ভাগটা করা হয়েছে সেটা হচ্ছে প্রজাতিগত। এরপরে চলে আসো 3 নাম্বার, যেটার নাম হচ্ছে জিনগত। তো জিনগত বৈশিষ্ট্য, জিনের কারণে তোমরা জানো সর্বপ্রথম একটা কোষের ভিতরে কি থাকে ভাইয়া, তোমরা অলরেডি কোষের গঠনের হৃদয় ভাইয়ের ক্লাসটি করে ফেলেছো। তো তোমাদেরকে আরেকটু এক্সপ্লেইন করি। একটা কোষের ভিতর থাকে নিউক্লিয়াস, এটা থাকতেই হবে। নিউক্লিয়াসের ভিতর থাকে ক্রোমোজোম, ক্রোমোজোমের ভিতরে থাকে ডিএনএ, ডিএনএ এর ভিতরে থাকে জিন। এই সিকোয়েন্সটা কিন্তু অনেক সময় ইম্পর্টেন্ট, কারণ অনেক সময় দেখা যেতে পারে তোমরা অনেকেই জানো না যে ভাই জিনটা কোথায় অবস্থান করে। অনেকে ঠাস করে অ্যান্সার দিয়ে বলে বসো ভাই ক্রোমোজোম অবস্থান করে। আসলে এক্সাক্ট অ্যান্সার যদি তোমার কাছে চাই, তখন কিন্তু টিচার শুনতে চাবে ডিএনএ এর কাছে। আবার যদি বলা হয় ডিএনএ কোথায় অবস্থান করে, সেটা ক্রোমোজোমে। আবার ডিএনএ ক্রোমোজোমের অবস্থানকে লোকাস বলে। এই সকল জিনিসগুলো নিয়ে আলোচনা করা হবে জিন, আমাদের যে জুলজির 11 নম্বর অধ্যায়, আমাদের জেনেটিক্স যে অধ্যায়টা রয়েছে সেই অধ্যায়তে। যাই হোক, ওই কথাতে আমরা না যাই, আমরা বাড়তি কথা না বলি। তো জিনগত কারণে, জিন জিনিসটা কি ভাই? এখানে জিন বলতে কিন্তু কোনো ভূত পেতনি এগুলোকে বোঝানো হয়নি। এখানে জিন বলতে আমাদের ডিএনএ এর একটি খন্ডাংশ, যা বংশ পরম্পরায় আমাদের বাহ্যিক বৈশিষ্ট্য আমাদের নির্ধারণ করে থাকে। দেখো, জিনের কারণে কিন্তু আমরা বাংলাদেশে এক একজন এক এক রকম দেখতে হই, আমাদের গঠন বলো এক এক রকম হয়ে থাকে। আবার তুমি যদি একটু বাইরের দেশে যাও, তাদের দেশের ক্ষেত্রে লক্ষ্য করলে দেখবা সেই দেশের মানুষজন অন্যরকম। সেটা কি জিনগত কারণে হচ্ছে না? সেরকম প্রাণীদের ক্ষেত্রেও কিন্তু জিনগত কারণে দেখা যাচ্ছে যে তারা
একই রকম হতে পারতো, কিন্তু জিন বা তাদের পূর্বপুরুষের যে অংশগুলো ছিল তাদের কারণে ভিন্ন ভিন্ন প্রাণী হয়ে গেছে। তো যাই হোক, এত কিছু তোমাদেরকে একটু ছোট করে এক্সপ্লেন করলাম। তোমাকে যেটা করতে হবে এই শ্রেণীবিন্যাসের প্রকারভেদের ক্ষেত্রে তোমাকে জাস্ট মনে রাখতে হবে যে কোন তিনটা জিনিসের উপর ভিত্তি করে শ্রেণীবিন্যাসের প্রকারভেদটা করা হয়েছে প্রাইমারি বা প্রাথমিকভাবে। একটা হচ্ছে বাস্তুতান্ত্রিক, একটা হচ্ছে প্রজাতিগতভাবে, আর একটা হচ্ছে জিনগতভাবে। তাহলে এই জিনিসটা যেহেতু ভাইয়া আপনি বলেই দিয়েছেন এটা এমসিকিউ আকারে আসবে, তাহলে কিভাবে আসতে পারে সেই জিনিসটা আসার উপায় হচ্ছে তোমরা বহুপদী সমাপ্তি সূচক অবজেক্টিভের নামটা শুনেছো, দেখবা অনেক সময় প্রশ্নে এরকম আই, তারপরে এরকম দুইটা আই মানে রোমান হরফে এরকম করে থাকে। এই ধরনের কোশ্চেনকে বলা হয় থেকে বহুপদী সমাপ্তি সূচক। তোমাকে তিনটা অপশন দিবে, তোমাকে কোশ্চেনটা এইভাবে বলে দিবে নিচের কোনটি প্রাণী শ্রেণীবিন্যাসের প্রকারভেদ নয় বা নিচের কোনটি প্রাণী শ্রেণীবিন্যাসের প্রকারভেদ। তখন দেখা যেতে পারে 1 নম্বর অপশনে তোমাকে বাস্তুতান্ত্রিক দিল, 2 নম্বর অপশনে তোমার প্রজাতিগত দিল, আর 3 নম্বর অপশনে ধরো অন্য কোনো একটা অপশন চলে আসলো, জিনগত থাকলো না। তখন তোমাকে 1 আর 2 এই দুটো অ্যানসার কালেক্ট করতে হবে। ওই জন্য এই ধরনের কোশ্চেনগুলোকে বলা হয় থেকে বহুপদী সমাপ্তি সূচক। তাহলে বহুপদী সমাপ্তি সূচকের ক্ষেত্রে এটা আসতে পারে, অথবা কখনো কখনো এই কোশ্চেনটাও বলতে পারে নিচের কোনটি প্রাণী শ্রেণীবিন্যাসের প্রকারভেদের অন্তর্গত নয়। সেই ক্ষেত্রে অপশন এ বি সি তেই তোমার 3টে অপশন দিয়ে 4 নম্বর অপশন অন্য কিছু দিয়ে দিল। সেই জন্য তোমাকে জাস্ট যেটা করতে হবে শুধুমাত্র এই এতটুকু অংশ মনে রাখতে হবে যে প্রাণী শ্রেণীবিন্যাসের প্রকারভেদ 3টা বিষয়ের উপর ভিত্তি করা হয়েছে। একটা হচ্ছে বাস্তুতান্ত্রিক, একটা হচ্ছে প্রজাতি, একটা হচ্ছে জিনগত। তোমাকে জাস্ট এই 3টা পয়েন্ট মনে রাখলে হবে। তোমরা বই খুলে দেখবে যে এখানে ডিটেইলস অনেক কিছু আছে, এগুলো কিছুই লাগবে না, এগুলোতে এমন কোনো কিছুই আসে না। এমনকি এটাও একটা কথা বলে রাখি অনেস্ট স্পিকিং, যে তোমার পরীক্ষা আসলে এটাও খুব বেশি একটা ইম্পর্টেন্ট না, বাট এই অধ্যায়ে অনেক বেশি ইম্পর্টেন্ট জিনিস রয়েছে যার কাছে দেখা যেতে পারে যে প্রাণী শ্রেণীবিন্যাসের প্রকারভেদ নিচের কোনটি এটা কোশ্চেন হিসেবে খুব একটা ইম্পর্টেন্ট না। তবুও আমরা যেহেতু বেসিক থেকে একেবারে প্রো লেভেলে যাব, সেক্ষেত্রে আমাদের এটা জেনে রাখা অবশ্যই ভালো। চলো, অনেক কথা তো হয়ে গেল, আমরা কিন্তু এখন থেকে এই অধ্যায়ের যত ইম্পর্টেন্ট টপিকগুলো আছে সেগুলো নিয়ে আলোচনা করব। সর্বপ্রথম তোমরা দেখতে পাচ্ছ সংগঠন মাত্রা। এই সংগঠন মাত্রার 4টা পয়েন্ট রয়েছে, অর্থাৎ কোষীয় মাত্রা, কোষ টিস্যু, টিস্যু অঙ্গ এবং অঙ্গতন্ত্র। এইগুলো প্রত্যেকে কিন্তু সৃজনশীল 1 এবং এমসিকিউ এর জন্য লাগবে। তাহলে ভাইয়া সৃজনশীল 1 এ কিন্তু অর্থাৎ ক নম্বরে কি কোশ্চেন আসে, অবশ্যই কাকে বলে বা কি এই টাইপের কোশ্চেন। আর এমসিকিউ কি জন্য আসবে, এমসিকিউ এ এখানে আমরা বেশ কিছু উদাহরণ পাবো। তবে সবার আগে আমি তোমাদেরকে একটা কথা বলতে চাই যে যখন তোমাদের মতো ছিলাম তখন আমি পড়াটাকে ইজি করার জন্য, কারণ আমাদের এখানে বেশ কিছু এক্সাম্পল আসবে যেগুলো পর্ব আসবে, পর্ব নাম দিয়ে, তো সেগুলোকে মনে রাখার জন্য আমাদের একটা সুন্দর ওয়ে আছে। ওয়েটা কিন্তু কোনো ছন্দ না। তোমাকে এই অধ্যায় শুরু করার আগে সর্বপ্রথম যে কাজটা করতে হবে, এই 9টা পর্ব নাম্বার দিয়ে তোমাকে মনে রাখতে হবে। অর্থাৎ পর্ব 1 পরিফেরা, পর্ব 2 নিডারিয়া, পর্ব 3 প্লাটিহেলমিনথিস, পর্ব 4 নেমাটোডা, পর্ব 5 মলাস্কা। তোমরা দেখতে পাচ্ছ এরকম কিন্তু প্রায় 9টা পর্বের নাম দেওয়া আছে। কেন তোমাকে বললাম, যেমন ধরো কোনো কিছুর উদাহরণ পরিফেরা, তো আবার এমনও হতে পারে কোনো কিছুর উদাহরণ ধরো নেমাটোডা, অ্যানেলিডা বা আর্থ্রোপোডা। তখন দেখা যাচ্ছে কি যে এরকম বেশ কিছু উদাহরণ আসলে কিন্তু তখন তোমার এইভাবে এইটার উদাহরণ নেমাটোডা, এইটার উদাহরণ আর্থ্রোপোডা, অ্যানেলিডা, এভাবে কিন্তু মনে রাখাটা কঠিন হয়। ধরো তুমি মনে রাখলা যে একটা কিছু উদাহরণ হচ্ছে পর্ব নাম্বার 4, একটা উদাহরণ হচ্ছে মনে করো অ্যানেলিডা হলে পর্ব নাম্বার 6, এবং আরেকটা উদাহরণ মনে করো পর্ব নাম্বার 7। তুমি নাম্বার দিয়ে মনে করো মনে রাখার চেষ্টা করলা। তখন তুমি যদি এইভাবে সিরিয়াল ভাবে মনে রাখতে পারো এবং নাম্বার দিয়ে, আমার মনে হয় যে মনে রাখাটা খুব বেশি একটা কঠিন নয়। সেক্ষেত্রে কিন্তু তুমি পরীক্ষার হলে যে একটু চিন্তা করলে তুমি অ্যান্সারটা করতে পারবে। ধরো এমন কিছু উদাহরণ এই 4টা, অর্থাৎ এই 4, 6 এবং 7 নম্বর পর্ব। তো তুমি নাম্বার দিয়ে মনে রাখলা, তোমাকে নাম দিয়ে মনে রাখতে হলো না, কারণ নাম দিয়ে তুমি যত মনে রাখার চেষ্টা করবা, আমি তোমাকে বললাম ভাইয়া তুমি ভুলে যাবা। তাহলে আমাদের উচিত যে জিনিসটাকে সহজভাবে কিভাবে মনে রাখা, আগে তোমাকে এই নামগুলো সিরিয়াল বাই মনে রাখতে হবে। তুমি খালি নাম মনে রাখলা কিন্তু সিরিয়াল ভুলে গেলে কিন্তু তখন কিন্তু ঝামেলা। কারণ আমরা যখন এখন উদাহরণগুলো বলবো তখন আমি তোমাকে হয়তো মুখে বলে দিব যে হ্যাঁ পরিফেরা, তখন কিন্তু আমি এখানে দেখা যেতে পারে লেখার সময় উদাহরণগুলো যেহেতু এমসিকিউতে আসে, তখন আমি পর্ব 4, 5, 7 এভাবে তোমাদেরকে বলবো। তখন তুমি যদি এভাবে মনে রাখতে পারো তাহলে কিন্তু তোমার জন্য ইজি হয় যে হ্যাঁ একটা উদাহরণ কি ছিল 4, 6 এবং 7। তখন তুমি মনে রাখতে ভাই 4 কি ছিল, ভাই নেমাটোডা ছিল, আর 6 কি ছিল ভাই অ্যানেলিডা ছিল, 7 কি ছিল আর্থ্রোপোডা ছিল। তখন অপশন দেখলে ইজিলি মনে পড়বে। তো যাই হোক, সংগঠন মাত্রাতে আমরা আলোচনা করছিলাম, যেহেতু এটা সৃজনশীল 1 এর জন্য আসবে এবং এমসিকিউতে। বিষয়টা কি, সংগঠন মাত্রা বলতে গেলে আমাদের এই পৃথিবীতে বেশ কিছু প্রাণী রয়েছে, কিছু প্রাণী উন্নত, কিছু প্রাণী অনুন্নত।
এই অনুন্নত থেকে উন্নত প্রাণীগুলো তাদের দেহের গঠনগুলো কি দ্বারা হয়েছে সেটাই হচ্ছে সংগঠন মাত্রা। অর্থাৎ ব্যাপারটাকে আরো সহজ করে দিচ্ছি, আমাদের পৃথিবীতে এমন কিছু প্রাণী আছে যাদের দেহের গঠনটা শুধুমাত্র কোষ থাকে, অর্থাৎ কোষ ছাড়া তাদের কিছুই পাওয়া যায় না, এবং এই কোষগুলোই তাদের পরিপাকে সাহায্য করে, এই কোষগুলোই তাদের জনন কাজে সাহায্য করে। তার মানে তাদের কোষ ছাড়া অন্য কোনো অঙ্গতন্ত্র নেই। যেমন আমাদের মানুষের কথা বলতে গেলে যদি তুমি পরিপাকের কথা বলো, তখন তোমাকে বলতে হবে যে ভাইয়া মুখ, জিহ্বা, অন্ননালী, পাকস্থলী, তুমি কিন্তু সেক্ষেত্রে এইভাবে বলতেই থাকবা। এগুলো কি করে? আমাদের পরিপাক করে। তুমি কিন্তু বলতে পারবা না যে হৃৎপিণ্ড পরিপাকে সাহায্য করে, সেটা কিন্তু অন্য কাজে ব্যবহৃত হয়। এগুলো হচ্ছে আমাদের অঙ্গ। কিন্তু কিছু কিছু প্রাণী আছে যারা শুধুমাত্র তাদের কোষ দিয়ে কাজ করে থাকে, তাদেরকে আমরা বলি কোষীয় মাত্রার প্রাণী। কি বলবো ভাইয়া? কোষীয় মাত্রার প্রাণী। তো এখন কথা হচ্ছে কোষীয় মাত্রার প্রাণীগুলোর সংজ্ঞাগুলো সৃজনশীল একের জন্য চলে আসবে। তুমি একটা সংজ্ঞা দিয়ে বাকি চারটা সংজ্ঞা মনে রাখতে পারবা। তাহলে বাকি চারটার মধ্যে কি কি আছে সেগুলো আমরা একটু তোমাদেরকে বলে রাখি। প্রথমটা হচ্ছে কোষীয় মাত্রা, তারপর আমরা জানি কি কোষ ও টিস্যু, ঠিক আছে? তারপরের মাত্রাটা হচ্ছে কোষ ও টিস্যু। 3 নম্বর মাত্রাটা হচ্ছে টিস্যু ও অঙ্গ। 3 নম্বর মাত্রাটা কি ভাইয়া? টিস্যু ও অঙ্গ। এবং সর্বশেষ যেটা উন্নত প্রাণীতে দেখা যায় সেটা হচ্ছে অঙ্গ ও তন্ত্র। তাহলে আমাদের 4 নাম্বারটাও পেয়ে গেলাম। এই 4 ধরনের জিনিসগুলো, সংজ্ঞাগুলো তোমাদের সৃজনশীল একের জন্য আসবে। তুমি একটা দিয়ে কিন্তু পুরোপুরি ভাবে 4টা সংজ্ঞা মনে রাখতে পারবা। সর্বপ্রথম বলি, দেহের গঠন এবং কাজের এককে কোষ বলে। এটা অলরেডি তোমরা কিন্তু জানো, কোষ এবং কোষের গঠন অধ্যায়ে পড়ে এসেছো। তাহলে সহজভাবে 1 নম্বরের জন্য যদি তোমাকে কোশ্চেন করা হয় যে কোষীয় মাত্রার প্রাণী কাকে বলে বা বলতে কি বুঝো, তখন তুমি বলবা যে সকল প্রাণীদের দৈহিক গঠন এবং কাজ কোষ দ্বারা হয়। আমি আবারও বলছি, আস্তে আস্তে বলছি, যে সকল প্রাণীদের দৈহিক গঠন এবং কাজ কোষ দ্বারা হয় তাদেরকে কোষীয় মাত্রার প্রাণী বলে। হয়তোবা বইয়ের মধ্যে একটু ক্রিটিক্যাল ভাবে লেখা, তুমি চাইলে কিন্তু এটাও অ্যান্সার করে নাম্বার পেয়ে যাবা। তাই সহজ করে পড়ার চেষ্টা করো, দেখবে সহজভাবে মনে থাকবে। তাহলে যে সকল প্রাণীর কোন দুটা পয়েন্ট মনে রাখতে হবে? দেহের গঠন এবং কাজ। এই দেহের গঠন এবং কাজ কিন্তু সব ক্ষেত্রে কমন থাকবে। জাস্ট যখন যে সংজ্ঞাটা বলবে তোমাকে সেই সংজ্ঞার সেই অংশটা আনতে হবে। যেমন আমাকে প্রথমে সংজ্ঞাটা বলছে কোষীয় মাত্রা, তাহলে আমরা বলবো যে সকল প্রাণীর দেহের গঠন এবং কাজ কোষ দ্বারা হয়ে থাকে তাদেরকে বলবো কোষীয় মাত্রা প্রাণী। ওকে ফাইন, আমরা এই সংজ্ঞাটা বুঝে গেলাম। চলো দেখে নিই কোষীয় মাত্রা প্রাণী কোন কোন পর্বে থাকে। শুধুমাত্র পর্ব নাম্বার 1, আমি আগেই বলেছি যে তোমাকে কিন্তু সিরিয়াল ভাবে মনে রাখলে ভালো হয়, কারণ এখানে তুমি চাইলে নরমালিও মনে রাখতে পারো ভাইয়া পর্ব নাম্বার 1 বলতে পরিফেরা, অর্থাৎ কোষীয় মাত্রা প্রাণী পরিফেরা। কিন্তু যখন এখানে দেখো আরো অন্যান্য উদাহরণগুলো আসবে, তখন কিন্তু এই নাম দিয়ে মনে রাখাটা আমার কাছে পার্সোনালি মনে হয় একটু কঠিন হয়ে যাবে। তাহলে কোষীয় মাত্রা প্রাণী পর্ব নাম্বার 1 মানে হচ্ছে কি পরিফেরা। ওকে ফাইন, এটা আমাদের হয়ে গেল। এইবার চলো তো ভাইয়া আমাদের কি বলছে কোষ এবং টিস্যু। আচ্ছা, এখানে ফোকাস করার কথা বলতে গেলে কোনটা বেশি, কোনটা একটু স্ট্রং, কোনটা একটু উন্নত, কোষ উন্নত নাকি টিস্যু উন্নত? তুমি নিজেকে প্রশ্ন করো তো, তখন তুমি অবশ্যই আমাকে বলবা ভাই টিস্যু উন্নত। কেন? কারণ টিস্যুর সংজ্ঞাটা আমরা একটু চলো পর্যালোচনা করি, অনেক আগে পড়েছি, হয়তো মনে নেই। তো টিস্যুর সংজ্ঞাটা কিন্তু এরকম ছিল, অনেকগুলো কোষ যদি একই উৎস থেকে সৃষ্টি হয়ে একই ধরনের কাজ করে তখন আমরা তাকে বলে থাকি টিস্যু। তাহলে আমাদের এই দুইটা নামের মধ্যে যখন এরকম দুইটা নাম আসবে, তখন তুমি যদি সংজ্ঞাটাকে মনে রাখার চেষ্টা করো, তখন মনে রাখবে যে কোষ এবং টিস্যুর মধ্যে কে উন্নত? টিস্যু। তাহলে আমাদের সেম টু সেম আগের সঙ্গে বলি যে সকল প্রাণীর দেহের গঠন এবং কাজ টিস্যু দ্বারা হয়ে থাকে তাদেরকে বলে থাকি কোষ ও টিস্যু মাত্রার প্রাণী বা টিস্যু মাত্রার প্রাণী। শুধু টিস্যু মাত্রার প্রাণী বললেও অ্যান্সারটা হবে। তাহলে যে সকল প্রাণীর দেহের গঠন এবং কাজ টিস্যু দ্বারা হয়ে থাকে তাদেরকে বলি টিস্যু মাত্রার প্রাণী। খুবই ইজি, এদের উদাহরণটা যেহেতু এমসিকিউ লাগবে মনে রাখতে হবে। এদের উদাহরণটা হচ্ছে পর্ব নাম্বার 2। তাহলে পর্ব নাম্বার 2টা কে আছে ভাইয়া? আমাদের পর্ব নাম্বার 2 হচ্ছে নিডেরিয়া পর্ব। সো আমাদের এখানেও চলে গেল। এবার চলে আসো ভাইয়া টিস্যু এবং অঙ্গ। তাহলে বলো তো ভাইয়া টিস্যু এবং অঙ্গের মধ্যে অবশ্যই কে উন্নত? অবশ্যই অঙ্গ উন্নত, কারণ অনেকগুলো টিস্যু সেম ভাবে কোষের সংজ্ঞা থেকে যেমন টিস্যুটা আমরা বানিয়েছি, তেমন টিস্যু সংজ্ঞা থেকেও অঙ্গের সংজ্ঞাটা বানাতে পারি। যেমন অনেকগুলো টিস্যু যদি একত্রিত হয়ে একই ধরনের কাজ করে তাহলে সেটাকে আমরা বলি অঙ্গ। তাহলে দেখতে পাচ্ছ ভাই একটার সাথে কিন্তু একটা মিল রয়েছে। এই মিলটা তুমি যদি মনে রাখতে পারো, তুমি কখনোই এই বায়োলজির এই অংশটা ভুলবা না। তাহলে ভাই এখানে যেহেতু অঙ্গটা উন্নত, তাহলে সেম টু সেম সংজ্ঞাটা আসবে কোন প্রাণীর দেহের গঠন এবং কাজ যার অঙ্গ দ্বারা হয়ে থাকে
তাদেরকে বলা হয়ে থাকে আমাদের টিস্যু অঙ্গ বা অঙ্গমাত্রার প্রাণী। এদের উদাহরণটা বলতে গেলে এদের উদাহরণটা হচ্ছে পর্ব নাম্বার 3, অর্থাৎ পর্ব নাম্বার 3টা কি আছে ভাইয়া? প্লাটিহেলমিনথিস, যারা এক ধরনের কৃমি জাতীয়, অর্থাৎ যাদেরকে বলা হয়ে থাকে ফিতা কৃমি বা যকৃৎ কৃমিও বলা হয়ে থাকে, কারণ মানুষের যকৃতে প্রচুর পরিমাণে থাকে। যেহেতু আমরা এই পর্ব নিয়ে ডিটেইলসে আলোচনা করব, তখন হয়তো তোমাদেরকে এগুলো বলবো যে পরিফেরা বা প্লাটিহেলমিনথিসের আলাদা আরেকটা নাম কি আছে, কারণ এগুলো তোমাদেরকে জানতে হবে, কারণ এখান থেকে মূলত সৃজনশীল প্রশ্ন আসে। সেটা হয়তো আমরা পরবর্তী পর্বে আলোচনা করব। তো যাই হোক, তাহলে পর্ব নাম্বার 3 হচ্ছে টিস্যু ও অঙ্গমাত্রার প্রাণীর উদাহরণ। সর্বশেষ কি থাকে ভাই? অঙ্গতন্ত্র। এখন অঙ্গতন্ত্র বলতে কি বোঝায়? অঙ্গতন্ত্র আমরা তখনই বলবো যখন অনেকগুলো অঙ্গ একই ধরনের কাজ করবে, তখন আমরা সেই পুরো অঙ্গকে বলবো অঙ্গতন্ত্র। তাহলে সংজ্ঞাগুলো কি একই রকম হচ্ছে না? সর্বপ্রথম আমরা কোষের সংজ্ঞা তো সবাই জানি। অনেকগুলো কোষ একই ধরনের কাজ করলে তাকে টিস্যু, অনেকগুলো টিস্যু একই ধরনের কাজ করলে একটি অঙ্গ, আর অনেকগুলো অঙ্গ যদি একই ধরনের কাজ করে তাহলে বলি আমরা অঙ্গতন্ত্র। এই জন্যই কিন্তু মানুষের দেহে বিভিন্ন ধরনের পরিবহন মানে সংবহন তন্ত্র সৃষ্টি হয়েছে। কেমনে? দেখো, যদি আমরা বলি পরিপাকতন্ত্র। পরিপাকতন্ত্র কেন বলছি? কারণ আমরা জানি যে মুখ, জিহ্বা, আমাদের খাদ্যনালী, পাকস্থলী, ক্ষুদ্রান্ত্র, বৃহদান্ত্র, এগুলো সবাই কি করে? একই ধরনের কাজ করে। কি কাজ? পরিপাকে সাহায্য করে। আমরা যদি বলি রক্ত সংবহন তন্ত্র, সেক্ষেত্রে কিন্তু আমাদের হৃৎপিণ্ড চলে আসে, ফুসফুস চলে আসে, তারপর হচ্ছে ধমনী শিরা চলে আসে। কেন? কারণ এরা রক্ত পরিবহনে সাহায্য করে। তারপরে আমি যদি তোমাদেরকে বলে থাকি আমাদের হচ্ছে নিউরাল সিস্টেম, অর্থাৎ আমাদের যে ব্রেনের যে তন্ত্রটা রয়েছে, সেটাও কিন্তু এক ধরনের তন্ত্র, কারণ এখানে তার মধ্যে কি থাকবে? মেইনলি থাকবে ব্রেন এবং আলাদা আলাদা নিউরন। তাহলে এগুলো কি একই ধরনের কাজ করতেছে না? তাই তারা হচ্ছে কিন্তু অঙ্গতন্ত্র। তো অঙ্গতন্ত্রের আমাদের উদাহরণটা কি থাকে? যেহেতু পর্ব 1, 2, 3 হয়ে গিয়েছে, বাকি থেকে কি 4 থেকে 9 না? তাহলে আমরা মনে রাখতে পারি যে পর্ব 4 থেকে 9, অর্থাৎ আমাদের নেমাটোডা থেকে কর্ডেটা পর্ব পর্যন্ত আমাদের এই অঙ্গতন্ত্রের অন্তর্ভুক্ত। এবং একটা কথা মনে রাখবা যে সৃজনশীল 1 এর জন্য এটা মোটামুটি ইম্পর্টেন্ট, তবে এমসিকিউ এর জন্য ভেরি 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 ইম্পর্টেন্ট। ঠিক আছে? এমসিকিউ এর জন্য কি ভেরি ভেরি ইম্পর্টেন্ট। তো আমাদের এমসিকিউ এর জন্য কি কি করতে হবে? শুধুমাত্র এই উদাহরণগুলো মনে রাখতে হবে। জাস্ট তোমাকে প্রশ্ন দিবে যে নিচের কোনটি কোষ টিস্যু মাত্রার প্রাণী, বা নিচের কোন পর্বটি কোষ টিস্যু মাত্রার প্রাণী, অথবা নিচের কোন পর্বটি টিস্যু অঙ্গ মাত্রার বা সংগঠন মাত্রা অন্তর্ভুক্ত হয়ে থাকে। যেহেতু এমসিকিউ এর জন্য ইম্পর্টেন্ট, শুধুমাত্র এই পর্বগুলো কোন কোন মাত্রায় চলে গিয়েছে, কোন কোন সংগঠন মাত্রায় চলে গিয়েছে, এতটুকু মনে রাখলেই কিন্তু তোমাদের যথেষ্ট। নেক্সট যে টপিক নিয়ে তোমাদের আলোচনা করব, এটাও বলা যেতে পারে সর্বপ্রথম তোমাদের আলোচনা করে দিই, এটাও হচ্ছে সৃজনশীল 1 এবং এমসিকিউ এর জন্য ইম্পর্টেন্ট, এবং এটা কিন্তু আবার একটু মারাত্মকভাবে ইম্পর্টেন্ট সৃজনশীল 1 এর জন্য, সেই সাথে এমসিকিউ এর জন্য তো ইম্পর্টেন্ট। এটা কি বলতে? তো সর্বপ্রথম ক্লিভেজ জিনিসটা কি সেটা তোমাদেরকে বলি। আচ্ছা ভাইয়া, তোমাদেরকে যদি বলি এটা একটা শুক্রাণু, এটা একটা ডিম্বাণু, তোমরা জানো তো যে শুক্রাণু এবং ডিম্বাণু কি হয়? মিলিত হয়। এবং শুক্রাণু ডিম্বাণু মিলিত হয়ে কি উৎপন্ন করবে? ধরো একটা নতুন কোষ উৎপন্ন করলো, সেটার নাম হচ্ছে জাইগোট। তাহলে শুক্রাণু এবং ডিম্বাণু মিলিত হয়ে উৎপন্ন করবে কি? জাইগোট। এখন কথা হচ্ছে যে জাইগোটের ভিতরে যে নিউক্লিয়াসটা দেখতে পাচ্ছ, এই যে নিউক্লিয়াসটা, এই নিউক্লিয়াসটা কিন্তু বারবার বিভাজিত হয়। তাহলে জাইগোটটা কি করবে? মাইটোসিস প্রক্রিয়ায় বারবার বিভাজিত হবে। তাহলে জাইগোটের ভিতরে যে নিউক্লিয়াস গুলো, সেটা বারবার মাইটোসিস প্রক্রিয়ায় বিভাজিত হবে। এরকম অনেকগুলো নিউক্লিয়াস তৈরি করবে। ঠিক আছে? এই যে দেখতে পাচ্ছ জাইগোটের ভিতরের একটি নিউক্লিয়াস থেকে অসংখ্য নিউক্লিয়াস তৈরি হবে, তাই না ভাইয়া? একটি নিউক্লিয়াস থেকে কিন্তু অসংখ্য নিউক্লিয়াস তৈরি হবে। তাহলে এটাকে আমরা কি বলবো? এটাকে আমরা বলবো শুক্রাণু, এটাকে আমরা বললাম ডিম্বাণু, এটাকে আমরা বললাম ভাইয়া জাইগোট। ঠিক আছে, ফাইন। এবং জাইগোটটা কি প্রক্রিয়ায় বিভাজিত হয়ে বহু নিউক্লিয়াস তৈরি করবে, সেটাও কিন্তু অনেক বেশি ইম্পর্টেন্ট। এটা মনে রাখবা, মাইটোসিস কোষ বিভাজন। কি কোষ বিভাজন ভাইয়া? মাইটোসিস কোষ বিভাজন। তো এই মাইটোসিস কোষ বিভাজনের মাধ্যমে কিন্তু অসংখ্য নিউক্লিয়াস তৈরি করে। এই যে জাইগোটের একটি নিউক্লিয়াস থেকে অসংখ্য নিউক্লিয়াস তৈরি হলো, এই অবস্থাকে আমরা কিন্তু বলবো, অর্থাৎ এই পরিস্থিতিকে আমরা কি বলতে পারি? এই অবস্থাকে আমরা বলবো ক্লিভেজ। তাহলে তোমার সংজ্ঞাটা কিভাবে তুমি বর্ণনা করবে বা কিভাবে উপস্থাপন করবে খাতায়? লিখবা যে শুক্রাণু ডিম্বাণু মিলনের ফলে কি উৎপন্ন হয়? জাইগোট। এই জাইগোট কোন প্রক্রিয়ার মাধ্যমে? এটা কিন্তু অবজেক্টিভের জন্য আসে। জাইগোট মাইটোসিস প্রক্রিয়ার মাধ্যমে বহু কোষ বা বহু নিউক্লিয়াসে পরিণত হলে সেই অবস্থাকে আমরা বলে থাকি ক্লিভেজ। তাহলে
প্রাইমারি ভাবে আমরা কিন্তু ক্লিভেজটা খুব সুন্দরভাবে বুঝলাম। আমি তোমাদের জন্য আরো একবার এক্সপ্লেইন করছি, যারা একটু অমনোযোগী তাদের জন্য আবারও এক্সপ্লেইন করছি যে তোমরা যেন শুক্রাণু ডিম্বাণু মিলিত হয়ে কি উৎপন্ন করবে, জাইগোট উৎপন্ন করবে। জাইগোটের ভিতরে কি দেখতে পাচ্ছি? হ্যাঁ, একটা নিউক্লিয়াস দেখতে পাচ্ছি। এই নিউক্লিয়াসটি কি প্রক্রিয়া বিভাজিত হবে? মাইটোসিস প্রক্রিয়া বিভাজিত হবে। তারপরে কি করবে? তোমরা জানো মাইটোসিস প্রক্রিয়া বিভাজিত হলে অসংখ্য নিউক্লিয়াস তৈরি হবে। সেই নিউক্লিয়াসের বা সেই অবস্থাকে, অর্থাৎ এই অবস্থাকে আমরা বলবো ক্লিভেজ। এখন কথা হচ্ছে এই যে ভিতরে এই নিউক্লিয়াস ব্যতীত আরো একটি অংশ থাকতে পারে। তোমরা তো সবাই মুরগির ডিম দেখছো না? আচ্ছা, তোমাকে যদি কোশ্চেন করা হয় ভাই মুরগির ডিমে কি পাওয়া যায়, তুমি প্রথম অ্যান্সার দিবে ভাই সাদা অংশ, যেটার নাম হচ্ছে অ্যালবুমিন বা প্রোটিন, আর এটা হচ্ছে হলুদ অংশ, যেটাকে আমরা কুসুম বলে থাকি, যে মূলত এখানে ফ্যাটের পরিমাণ বেশি থাকে। সো ধরো আমি একটা ডিমের ছবি আঁকি। আচ্ছা, ডিমের ছবি আঁকতে গেলে মনে করো এটা একটা ডিম। এই ডিমের ভিতরে এই যে হলুদ কালারের অংশটা দেখতে পাচ্ছ, এই হলুদ কালারের অংশটা মনে করো আমাদের কুসুম, আর আরেকটা কালার দিয়ে ধরো মনে করো আমি সবুজ কালার দিয়ে চিন্তা করি, এই সবুজ কালারের অংশটা মনে করো নিউক্লিয়াস। এখন এই অবস্থায় কিন্তু আসলে বলা যেতে পারে জাইগোটের ক্লিভেজটা থাকে। হয়তো তোমাদের এখানে দেখাচ্ছে যে ভাই এখানে তো আপনি শুধু নিউক্লিয়াসের কথা বলেন, আসলে কিন্তু না। যে অংশটা দেখতে পাচ্ছ, যেখানে যেমন হলুদ কালারের যে অংশটা দেখতে পাচ্ছ কুসুম এবং নিউক্লিয়াস, এরকম অবস্থায় কিন্তু থাকতে পারে। এখন এই কুসুমের অবস্থানের উপর ভিত্তি করে, অর্থাৎ কুসুম আকারে বড় হবে না ছোট হবে, সেটার উপর ভিত্তি করে কিন্তু হোলোপ্লাস্টিক এবং মেরোপ্লাস্টিক পরিণত করে থাকে। সর্বপ্রথম তোমরা একটা কথা মনে রাখবা, তোমাদের যেহেতু তোমরা একেবারে নতুন, মেডিকেল বা মানে বায়োলজিক্যাল ভাষায় কিছু কথা আছে, যেমন মনে করো হলো, হলো শব্দটা কোথাও ইউজ করলে সেটাকে আমরা বলে থাকি সম্পূর্ণ, ঠিক আছে, সম্পূর্ণ। আচ্ছা, হেমি, হেমি বা মেরো, এই কথাটা যদি ইউজ করা হয় কোথায়, তাহলে বুঝবা সেটা হচ্ছে অসম্পূর্ণ বা অর্ধেক, অর্থাৎ হাফ বলতে সাধারণত হেমি বা মেরোপ্লাস্টিক, অর্থাৎ হেমি বা মেরো এই ওয়ার্ডটা ইউজ করা হয়ে থাকে। আবার আরেকটা জিনিস তোমাদেরকে বলে রাখি, পরবর্তীতে কাজে আসবে। যদি দেখো কোনো কিছু ওয়ার্ডের শুরুর আগে এ শব্দটা আসছে, এ মানে হচ্ছে শূন্য বা নাই, ঠিক আছে। এই জিনিসগুলো যদি তুমি একটু মনে রাখতে পারো, তাহলে তোমাদের জন্য কিন্তু বিষয়টা অনেক বেশি ইজি হয়ে যায়। শূন্য বা নাই, দেখবা অনেক জায়গায় লেখা থাকবে অ্যাট্রাইকাস, বা দেখা যেতে পারে আমাদের এই পড়ার মধ্যেই পাবা, যেমন আমরা পরবর্তীতে হয়তো একটা টপিক আলোচনা করবো যেখানে দেখবা এ শব্দটা ইউজ পাবা, সেটা মানে হচ্ছে শূন্য বা নাই। তাহলে হলো মানে হচ্ছে সম্পূর্ণ, হেমি বা মেরো মানে হচ্ছে অসম্পূর্ণ বা অর্ধেক। তাহলে যদি ডিমের কুসুমটা, এই যে কুসুমটা দেখতে পাচ্ছ, এই কুসুমটা যদি ধরে নাও পুরা জায়গা জুড়ে অবস্থান করতো, তাহলে আমরা এই অংশটাকে, এই ক্লিভেজটাকে আমরা কি বলতাম? হোলোপ্লাস্টিক। যদি এই কুসুমটা অর্ধেক জায়গা অবস্থান করতো, তাহলে আমরা কি বলতাম? মেরোপ্লাস্টিক। এখন যাই হোক, এটা তো আমাদের অবজেক্টিভের জন্য লাগবে। তবে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট যে জিনিসটা, সেটা হচ্ছে দেখো আমি কিন্তু এই ডিমের ভিতরে এক প্রান্তে কুসুম, এক প্রান্তে নিউক্লিয়াস দিয়েছি, দেখতে পাচ্ছ। এটা হচ্ছে কি ভাই? এটা হচ্ছে কুসুম, ওকে ফাইন। আর এই প্রান্তে কি আছে ভাই? এই প্রান্তে আছে হচ্ছে নিউক্লিয়াস। এখন কথা হচ্ছে যে এই নিউক্লিয়াস এবং কুসুমের উপর ভিত্তি করেও কিন্তু দুইটা নাম রয়েছে, অর্থাৎ তোমরা দুই প্রান্ত দেখতে পাচ্ছ, এটা একটা প্রান্ত, আবার এটা একটা প্রান্ত, তাই না? আচ্ছা ভাই, এই দুইটা প্রান্ত দেখতে পাচ্ছি, তাহলে এই দুইটা প্রান্তের কিন্তু আবার একটা সুন্দর নাম আছে। কি নাম? একটা হচ্ছে অ্যানিমাল পোল, আর একটা হচ্ছে ভেজিটাল পোল। যেহেতু দুটি প্রান্ত বা দুটি মেরু রয়েছে, আমরা মেরুকে বলে থাকি পোল, সেই ক্ষেত্রে যেই প্রান্তে কুসুম থাকে সেই প্রান্তকে বলে থাকি আমরা ভেজিটাল পোল। কি বলবো ভাইয়া? ভেজিটাল পোল, ঠিক আছে। অর্থাৎ যেই প্রান্তে কুসুম থাকবে সেই প্রান্তের নাম হবে হচ্ছে ভেজিটাল পোল। পোল মানে কি ভাই? পোল মানে হচ্ছে মেরু। আর যেই প্রান্তে নিউক্লিয়াস থাকবে সেটাকে আমরা বলবো অ্যানিমাল পোল, ঠিক আছে। সেটার নাম হবে হচ্ছে কি? অ্যানিমাল পোল। সো আমাদের অবজেক্টিভে যদি আসে, অবজেক্টিভে আসে, সেক্ষেত্রে কি বলবো? সেক্ষেত্রে কি কি অবজেক্টিভ আসতে পারে এই সংজ্ঞার মাধ্যমে? সেটা হচ্ছে যে জাইগোট থেকে ক্লিভেজ তৈরি করতে কোন কোষ প্রয়োজন হয়? মাইটোসিস। আরেকটা কি হতে পারে যদি কোশ্চেন আসে যে কুসুমটি সম্পূর্ণ পরিমাণে থাকলে তাকে আমরা সেই ধরনের ক্লিভেজকে কি বলবো? হোলোপ্লাস্টিক। যদি বলা হয় আংশিক কুসুম থাকে, তাহলে সেটাকে বলবো আমরা মেরো বা হেমিপ্লাস্টিক। আর যদি বলা হয়ে থাকে যে একটি ডিমের ভিতরে যেই প্রান্তে কুসুম থাকে, যেই মেরুতে কুসুম থাকে, সেটাকে আমরা কি বলবো? ভেজিটাল পোল। এবং যেই প্রান্তে আসলে নিউক্লিয়াস থাকে সেটাকে আমরা কি বলবো? অ্যানিমাল পোল। আশা করি তোমাদের এই ভেজিটাল পোল এবং অ্যানিমাল পোল নিয়ে তোমাদের কনফিউশন দূর হয়ে গিয়েছে। এখন
চলো তো ভাইয়া তোমাদের আরেকটা জিনিস বলে দিই যেটা অবজেক্টিভের জন্য ইম্পর্টেন্ট। এই ক্লিভেজ থেকে ক্লিভেজের কিছু প্রকারভেদ আলোচনা করা হয়েছে। ক্লিভেজের সেই প্রকারভেদ বলতে কি বোঝানো হয়েছে একটু ভালো করে খেয়াল করো। ক্লিভেজ মূলত দুই প্রকার হয়ে থাকে। একটা হচ্ছে অনির্দিষ্ট ক্লিভেজ, আরেকটা হচ্ছে নির্দিষ্ট ক্লিভেজ। এখন অনির্দিষ্ট এবং নির্দিষ্ট ক্লিভেজ বলতে আসলে কি বোঝানো হয়েছে? তোমাকে ফার্স্টে একটা কোশ্চেন করি। কোশ্চেনটা হচ্ছে, ধরো এখানে অনেকগুলো নিউক্লিয়াস বা ডিম দেখতে পাচ্ছ। তোমাকে ধরো কোশ্চেন করলাম যে বলো তো ভাইয়া এই ডিমটা থেকে একটা ভ্রূণ বা বাচ্চা কি হতে পারে? তুমি বলতো ভাইয়া হ্যাঁ হতে পারে। আবার তোমাকে কোশ্চেন করলাম, ধরো ভাইয়া এই ডিমটা থেকেও কি ভ্রূণ বা বাচ্চা হতে পারে? তুমি বললা ভাইয়া হ্যাঁ এটা থেকেও হতে পারে। আবার ধরো তোমাকে আমি বললাম ভাইয়া এই ডিমটা থেকেও কি হতে পারে? তুমি বললা হ্যাঁ এটা থেকেও হতে পারে। তাহলে বলো তো ভাইয়া এখানে সবগুলো যে নিউক্লিয়াস বা ডিমগুলো রয়েছে এখান থেকে সবগুলো থেকে ভ্রূণ বা বাচ্চা তৈরি করা সম্ভব। তাহলে তুমি কি এটাকে নির্দিষ্ট করে বলতে পারবা যে আমাকে এক্স্যাক্টলি বলো তো কোন ডিমটা থেকে হবে, বাকি ডিমটা থেকে হবে না? তুমি কিন্তু নির্দিষ্ট করে বলতে পারবে না। তার মানে ক্লিভেজের ভিতরে যে নিউক্লিয়াস থাকে এই নিউক্লিয়াসের যদি প্রত্যেকেই, এখানে যতগুলো আছে প্রত্যেকেই যদি পরিপূর্ণ ভ্রূণ তৈরি করতে পারে তাহলে সেই ধরনের ক্লিভেজকে আমরা বলবো অনির্দিষ্ট ক্লিভেজ। ব্যাপারটা আমি আবারও বুঝাচ্ছি, তোমরা অনেকে হয়তো ভ্রূণ জিনিসটা নাও বুঝতে পারো। মূলত এখানে কিন্তু এই জাইগোটটা মাইটোসিস প্রক্রিয়ায় বিভাজিত হয়ে ক্লিভেজ করে শেষ হয় না। ক্লিভেজের পরে ব্লাস্টোমিয়ার, গ্যাস্ট্রুলা, মরুলা আরো বেশ কিছু ধাপ রয়েছে, এগুলো নিয়ে হয়তো বা হাইড্রা ক্লাসে আলোচনা করব। তো এই ধাপগুলো অতিক্রম করে সর্বশেষ আমাদের ভ্রূণ স্তর তৈরি হয়। এই ভ্রূণ স্তর নিয়ে একটু পরে আলোচনা করব। সেই ভ্রূণ স্তর থেকে কিন্তু আমাদের এক একটা স্তর থেকে আমাদের কখনো কান, আমরা মানুষের কথা যদি বলি, কোনো জায়গা থেকে কান, কোনো জায়গা থেকে দাঁত, কোনো একটা ভ্রূণ স্তর থেকে আমাদের হৃৎপিণ্ড, পাকস্থলী, এরকম অঙ্গগুলো তৈরি হয়ে থাকে। তাহলে এই প্রত্যেকটা নিউক্লিয়াস বা ডিম্বাণুগুলো যদি, অর্থাৎ ডিমগুলো যদি পরিপূর্ণ প্রাণী তৈরি করা সম্ভব হয়, অর্থাৎ নির্দিষ্টভাবে তুমি যদি না বলতে পারো যে এই ডিমটাই হবে, তাহলে সেটাই হবে হচ্ছে অনির্দিষ্ট ক্লিভেজ। এখন ধরো তুমি আরেকটা ডিম নিলা, সেই ডিমের মধ্যে তুমি আমাকে বললা যে ভাই এক্স্যাক্টলি এই যে ডিমটা দেখতে পাচ্ছি সবুজ কালারের, এটাই শুধুমাত্র ভ্রূণ বা বাচ্চা তৈরি হতে পারে, আর বাকি যে ডিম নিউক্লিয়াস গুলো রয়েছে এগুলো সবগুলো অকেজ অবস্থায় থাকবে। অর্থাৎ তুমি কিন্তু নির্দিষ্ট করে একটাই বললা এবং বাকিগুলো কিন্তু সেই শক্তিটা নেই, শুধুমাত্র একটিরই আছে, সেক্ষেত্রে আমরা বলতে পারি নির্দিষ্ট ক্লিভেজ। হয়তো বা বাংলা ব্যাকরণগত কারো সমস্যা না থাকলে আমি জানি এই জিনিসটা তোমরা সবাই কনসেপ্টটা ক্লিয়ার করে ফেলেছো যে নির্দিষ্ট ক্লিভেজ এবং অনির্দিষ্ট ক্লিভেজ বলতে কি বোঝানো হয়েছে। আমি আবারও বলছি, যদি এটা সৃজনশীল একে চলে আসে, যে নির্দিষ্ট ক্লিভেজ কি, যে ভ্রূণ পরিস্ফুটনের সময় যদি সবাই ভ্রূণ তৈরি করার মতো সক্ষম থাকে, অর্থাৎ স্পেসিফিক ভাবে তুমি যদি বলতে না পারো যে এটাই হবে এটাই হবে, স্পেসিফিক না হলে, নির্দিষ্ট না হলে, সেটাই হচ্ছে অনির্দিষ্ট ক্লিভেজ। আর তুমি যদি স্পেসিফিক ভাবে একটাই বলো, যেমন এই যে এটা দেখতে পাচ্ছি আমরা সবুজ কালারের অংশটা, সেটাই যদি তুমি স্পেসিফিক ভাবে বলো তাহলে সেটা হবে হচ্ছে নির্দিষ্ট ক্লিভেজ। আশা করি নির্দিষ্ট ক্লিভেজ এবং অনির্দিষ্ট ক্লিভেজ সম্পর্কে তোমাদের ধারণা ক্লিয়ার হয়ে গিয়েছে। নির্দিষ্টের উপর ভিত্তি করে আমরা অনির্দিষ্ট নির্দিষ্ট ক্লিভেজ সম্পর্কে তো জানলাম। এখন তোমাদেরকে আরো তিনটি প্রকারভেদ ক্লিভেজের দেখিয়ে দিই। মূলত এটা আমাদের এমসিকিউ এর জন্য ইম্পর্টেন্ট। সো সেই ক্ষেত্রে এমসিকিউ এর জন্য যেহেতু ইম্পর্টেন্ট, সেই ক্ষেত্রে আমাদের উদাহরণ পড়লে কিন্তু চলে। তাও তোমাদেরকে আমি একটা হালকা কনসেপ্ট ক্লিয়ার করব। তবে সবার আগে আমি বলে রাখি, অরীয় এবং দ্বিপার্শ্বীয় এই দুটি কনসেপ্ট কিন্তু আমি তোমাদের একটু পরেই একটা আমাদের প্রতিসাম্যতা নামে একটা টপিক আছে, সেই টপিকে ক্লিয়ার করে দিব। আর সর্বিল ক্লিভেজ সম্পর্কে আমি এখনই ক্লিয়ার করে দিচ্ছি। সেই ক্ষেত্রে আমি তোমাদেরকে বলে রাখি যে ক্লিভেজ অর্থাৎ বিভাজনটা, জাইগোটের পরে মাইটোসিস বিভাজন হয়ে যে ক্লিভেজটা হয়, সেই ক্লিভেজ বিভাজনটা যদি অরীয় ভাবে হয় সেটাকে আমরা অরীয় ক্লিভেজ বলবো, যদি দ্বিপার্শ্বীয় ভাবে হয় তাহলে সেটাকে আমরা দ্বিপার্শ্বীয় ক্লিভেজ বলবো। অরীয় দ্বিপার্শ্বীয় বলতে আসলে কি বোঝানো হচ্ছে আমি আবারও বলছি, এটা একটু পরে আমি তোমাদেরকে ক্লিয়ার করে দেব। অরীয় দ্বিপার্শ্বীয় বলতে কি বোঝানো হয়েছে আমাদেরকে যেটা জানতে হবে সেটা হচ্ছে সর্বিল ক্লিভেজটা, কারণ সর্বিল ক্লিভেজটা পরবর্তীতে আলোচনা করা হবে না। তোমরা একটু আগে কিন্তু যে জিনিসটা দেখলা, যে আমি তোমাদেরকে একটু আগে যে কুসুমের কথা বলেছিলাম এবং সেই সাথে তোমাদের আমি নিউক্লিয়াসের কথা বলেছিলাম, এই দুটা প্রান্ত বা দুটা মেরু ছিল, একটা হচ্ছে ভেজিটাল পোল, একটা হচ্ছে অ্যানিমাল পোল। যদি জাইগোটের এই বিভাজনের সময় এরা দুইজন তাদের জায়গা পরিবর্তন করে, জায়গা পরিবর্তন বলতে এই কুসুমটা নিউক্লিয়াসের কাছে চলে যাবে, নিউক্লিয়াসের জায়গায় যাবে এবং নিউক্লিয়াসটা কুসুমের কাছে চলে আসবে, এইভাবে যদি তাদের বিভাজনটা হতে থাকে তাহলে আমরা বলে থাকি সর্বিল। সর্বিল মানে কি, ঘূর্ণায়ন, অর্থাৎ চক্রাকারে ঘুরতে থাকে। আমি আবারও বলছি,
তোমরা একটু আগে দেখেছিলে যে একটি ডিমের ভিতরে কিন্তু এক প্রান্তে কুসুম থাকে, এক প্রান্তে নিউক্লিয়াস থাকে। যেই প্রান্তে কুসুম থাকে সেটাকে আমরা কি বলেছিলাম ভাইয়া, মনে করে দেখো তো, ভেজিটাল পোল। যে প্রান্তে নিউক্লিয়াস থাকে সেটাকে অ্যানিমাল পোল। সর্পিল বিভাজনটা অর্থাৎ সর্পিল আকারে যে ক্লিভেজ বিভাজনটা হয়, সেই ক্ষেত্রে যদি কুসুম এবং আমাদের নিউক্লিয়াসটা স্থান পরিবর্তন করে, তাদের নিজের স্থান পরিবর্তন একে অপরকে দিয়ে দেয়, তাহলে সেই ধরনের বিভাজনকে আমরা সর্পিল বিভাজন বলে থাকি। তো যাই হোক, সর্পিল বিভাজন এবং অরীয় বিভাজন এগুলো কিন্তু আমাদের আবার তোমার বলা যেতে পারে সৃজনশীল একের জন্য আসে না। যেটা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে এমসিকিউ এর জন্য এদের উদাহরণগুলো। সর্বপ্রথম মনে রাখতে হবে অরীয়, এই অরীয় বিভাজনটা মূলত পর্ব নাম্বার 7। কত নাম্বার পর্ব ভাইয়া? পর্ব নাম্বার 7, অর্থাৎ আর্থ্রোপোডা যে পর্বটা রয়েছে এই ধরনের পর্বের প্রাণীদের মধ্যে অরীয় ক্লিভেজ বিভাজনটা দেখা যায়। দ্বিপার্শ্বীয় বিভাজনের ক্ষেত্রে হচ্ছে পর্ব নাম্বার 9। পর্ব নাম্বার 9 কোনটা ছিল ভাইয়া? পর্ব নাম্বার 9 ছিল কর্ডেটা পর্ব। এই ধরনের পর্বের প্রাণীদের মধ্যে হচ্ছে, আমরা যেহেতু কর্ডেটা পর্বে, আমাদের ক্ষেত্রেও কিন্তু দ্বিপার্শ্বীয় বিভাজনটা হয়ে থাকে। আর সর্পিল বিভাজনের ক্ষেত্রে দুইটা পর্ব আসবে, একটা হচ্ছে পর্ব নাম্বার 5 আর একটা হচ্ছে পর্ব নাম্বার 6, অর্থাৎ মলাস্কা এবং অ্যানেলিডা। এই সকল পর্বের প্রাণীদের দেখতে পাওয়া যায় আমাদের এই সর্পিল বিভাজন। এবং সর্পিল বিভাজনের ক্ষেত্রে একটা কথাই মনে রাখবা, নিউক্লিয়াস এবং কুসুম তাদের স্থান পরিবর্তন করে একে অপরকে দিয়ে দেয়। এটাই হচ্ছে আমাদের ক্লিভেজের অংশ। অর্থাৎ এর মাধ্যমে আমরা বুঝতে পারলাম যে ক্লিভেজ থেকে কি আসবে। ছোট্ট করে কনসেপ্ট করলে যে ভাইয়া শুক্রাণু নির্মাণ মিলনের ফলে জাইগোট তৈরি হয়, জাইগোটটি মাইটোসিস প্রক্রিয়ায় বিভাজিত হয়ে বহু কোষে বা বহু নিউক্লিয়াসে পরিণত হলে তাকে ক্লিভেজ বলি। ক্লিভেজ দুই প্রকার হতে পারে, সেটা নির্দিষ্ট ক্লিভেজ, অনির্দিষ্ট ক্লিভেজ। আবার বিভাজনের ভাগটা অর্থাৎ অরীয়, দ্বিপার্শ্বীয় এবং সর্পিল, অরীয় দ্বিপার্শ্বীয়কে একটু পরে বলবো, এদের উপর ভিত্তি করে 3 ভাগে ভাগ করা হয় এবং তাদের উদাহরণগুলো মনে রাখলেই এখান থেকে তোমার এমসিকিউ এবং সৃজনশীল 1 পড়া হয়ে যাবে। এবার তোমাদের সাথে যে বিষয় নিয়ে আলোচনা করব, এটা সৃজনশীল 2 এর জন্য খুবই 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 ইম্পর্টেন্ট। আমি আগেই বলে দিই, এটা হচ্ছে সিকিউ 2 এর জন্য ইম্পর্টেন্ট। তবে সবার আগে আমাদের ভ্রূণস্তর বা জার্ম লেয়ার, অর্থাৎ এটার আরেকটা নাম আছে, সেটা হচ্ছে জার্ম লেয়ার। ঠিক আছে, তোমাদের অনেক সময় দেখা যেতে পারে ইংলিশেও কিন্তু কোশ্চেন চলে আসতে পারে। তুমি যদি ভ্রূণস্তরের নাম জার্ম লেয়ার জিনিসটা না মনে রাখো, তাহলে কিন্তু কোশ্চেনটা পারবে না। দেখা গেল তুমি বাংলায় ভ্রূণস্তর পড়ে গিয়েছো, কিন্তু এটা যে একটা নাম জার্ম লেয়ার সেটা তুমি জানো না, সেক্ষেত্রে তুমি কোশ্চেন কনফিউজড হয়ে যাবে যে আসলে এখানে কোশ্চেনটা কোথা থেকে এসেছে। তাই তোমাদেরকে আরেকটা জিনিস বলবো, যে তোমরা পড়ার সময় দেখবা অনেক সময় একটা বাংলা নামের পাশে ব্র্যাকেট দিয়ে ইংলিশ নাম দেওয়া আছে, সেই নামগুলো মনে রাখবে। যদি এখন থেকে অভ্যস্ত হয়ে যাও, তাহলে অ্যাডমিশনে তোমাদের এই প্রবলেমটা হবে না। তো যাই হোক, এটা নিয়ে আলোচনা না করি। তো ভ্রূণস্তর বা জার্ম লেয়ার জিনিসটা কি? সর্বপ্রথম আমরা জানি যে শুক্রাণু নির্মাণে মিলিত হয়ে কি উৎপন্ন করে ভাইয়া? জাইগোট। ওকে ফাইন, জাইগোটটা আমরা একটু আগে পড়েছি। জাইগোট থেকে মাইটোসিস বিভাজনের মাধ্যমে কি উৎপন্ন করবে ভাইয়া? ক্লিভেজ। ওকে, এটাও আমরা জানি। ক্লিভেজ সম্পর্কে আমরা এখন অলরেডি কিন্তু ভালো জ্ঞান রয়েছে। ক্লিভেজের পরে বলেছিলাম না যে বেশ কিছু স্তর অতিক্রম করে আমাদের পরবর্তীতে ভ্রূণ স্তর তৈরি করে। তো সেই বেশ কিছু স্তরের মধ্যে আরেকটা স্তর হচ্ছে ব্লাস্টোমিয়া। কি হবে? ব্লাস্টোমিয়া। ঠিক আছে, আরেকটা ধাপের নাম হচ্ছে ব্লাস্টোমিয়া। ব্লাস্টোমিয়ারের পরে যে ধাপটা, সেটার নাম হচ্ছে আমাদের মরুলা। ধাপটার নাম কি ভাই? মরুলা। এবং মরুলার পরে যে ধাপটা, সেটার নাম হচ্ছে ব্লাস্টুলা। সেটার নাম কি ভাই? ব্লাস্টুলা। তারপরে সর্বশেষ যেটা হয়, সেটার নাম হচ্ছে গ্যাস্ট্রুলা। এই যে ধাপগুলো, এই জিনিসগুলো কিন্তু তোমাদের মনে রাখতে হবে। এই গ্যাস্ট্রুলা ধাপ অতিক্রম করার পরে এরা 2 ভাগে ভাগ হয়ে যায়। এটা ডিপেন্ড করবে প্রাণীদের উপর। একটা হচ্ছে দ্বিস্তরী ভ্রূণ। কি স্তরী ভ্রূণ ভাই? দ্বিস্তরী ভ্রূণ। আর একটা হচ্ছে ত্রিস্তরী ভ্রূণ। ত্রিস্তরী ভ্রূণ। তো এই যে ভ্রূণ স্তর, আসলে ভ্রূণ স্তর জিনিসটা কি আবারও তোমাদের কনসেপ্ট ক্লিয়ার করে দিচ্ছি, যে আমাদের 3 ধরনের, আমাদের ক্ষেত্রে অর্থাৎ মানুষের ক্ষেত্রে 3 ধরনের জার্ম লেয়ার তৈরি হয়। অর্থাৎ মায়ের পেটে থাকা অবস্থায় 3 ধরনের জার্ম লেয়ার তৈরি হয়। ঠিক জার্ম লেয়ার গুলো এরকম এরকম করে থাকে। ঠিক আছে, এই যে উপরে একটা থাকে, তারপরে ধরো এর ঠিক নিচের দিকে মাঝখানে একটা থাকে, এবং সবার শেষে মনে করো আরেকটি লেয়ার থাকে। এই লেয়ার, এই 3 ধরনের লেয়ারকে বলা হয় থেকে ত্রিস্তরী প্রাণী। যাদের 2টি লেয়ার থাকবে তাদেরকে বলবো আমরা দ্বিস্তরী প্রাণী। এদের প্রধান কাজ, অর্থাৎ এই যে 3টা স্তর দেখতে পাচ্ছ, আমি ত্রিস্তরী প্রাণী নিয়ে একটু বলি। এই যে 3টা স্তর দেখতে পাচ্ছ, এই 3টা স্তর থেকে এক একটা স্তর থেকে এক একটা অংশ তৈরি হয়। এই প্রথম স্তরে যে নামটা, অর্থাৎ ত্রিস্তরী প্রাণীর ক্ষেত্রে সেটার নাম হচ্ছে অ্যাক্টোডাম। সেটার নাম কি ভাইয়া? অ্যাক্টোডাম। ওকে ফাইন। যে মাঝখানে স্তর দেখতে পাচ্ছ, এই মাঝখানে স্তরের নাম হচ্ছে মতে মাঝখানে, মতে মেসোডাম। নাম কি? মেসোডাম। ওকে ফাইন। এবং সর্বশেষ 3 নম্বর স্তর, যেটা একেবারে
বলা যেতে পারে ভিতরে। আমরা জানি ভিতরে বলতে, প্রবেশ করতে বলতে কি বোঝানো হয়ে থাকে? এন্ট্রি। এন্ট্রি থেকে এন্ডোডার্ম, ঠিক আছে? 3 নম্বর স্তরের নাম হচ্ছে এন্ডোডার্ম। এই তিনটে স্তর থেকে অ্যাক্টোডার্ম, মেসোডার্ম এবং এন্ডোডার্ম, সবচেয়ে বাইরের স্তরের নাম হচ্ছে অ্যাক্টোডার্ম, মাঝখানের স্তরের নাম মেসোডার্ম এবং সবার ভিতরের স্তরের নাম হচ্ছে এন্ডোডার্ম। এই প্রত্যেকটা স্তর থেকে কিন্তু আমাদের বিভিন্ন ধরনের অঙ্গ তৈরি হয়েছে। দেখা যেতে পারে যে অ্যাক্টোডার্ম থেকে আমাদের হয়তো চুল, গায়ের লোম, স্কিন তৈরি হয়েছে। মেসোডার্ম থেকে আমাদের হৃৎপিণ্ড কিংবা আমাদের অন্যান্য ভাইটাল অঙ্গগুলো তৈরি হয়েছে। এন্ডোডার্ম থেকে আমাদের দেহের যে শক্ত হাড়গুলো রয়েছে এগুলো তৈরি হতে পারে। এগুলো আমরা পরবর্তীতে অন্য কোনো অধ্যায়ে জানবো। তো যাই হোক, এই স্তরগুলোকে বলা হয়ে থাকে জার্ম লেয়ার বা ভ্রূণ স্তর। এটা হলো ত্রিস্তরী প্রাণীদের ক্ষেত্রে। আর দ্বিস্তরী প্রাণীদের ক্ষেত্রে কি হয়ে থাকে ভাই? দ্বিস্তরীর ক্ষেত্রে এইরকম দ্বিস্তরী প্রাণীদের তোমাদের দেখাচ্ছি। দ্বিস্তরী মানে হচ্ছে দুটো স্তর, অর্থাৎ দুটো স্তরের মধ্যে ধরো এটা একটা স্তর, তারপর আমি আরেকটু লাল কালার দিয়ে একটু জাস্ট চিহ্নিত করি, এটা একটা স্তর থাকে এবং পরবর্তীতে আরেকটা স্তর থাকে, এটা আমি কালো কালার দিয়ে চিহ্নিত করি, এরকম স্তর। এখন তুমি বলতে পারো ভাইয়া আপনি বলছেন দ্বিস্তরী, কিন্তু এখানে তো তিনটা স্তর দেখতে পাচ্ছি। দ্বিস্তরীর ক্ষেত্রে আসলে মূলত যেটা হয় সেটা হচ্ছে বাইরের ক্ষেত্রে অ্যাক্টোডার্ম এবং সবার শেষের যে স্তরটা থাকে এন্ডোডার্ম, এই দুটো স্তর থাকে। তাহলে ভাইয়া আমাদের এই মাঝখানে লাল অংশটা কি? এই লাল অংশটাকে বলা হয়ে থাকে মেসোগ্লিয়া। এটার নাম হচ্ছে মেসোগ্লিয়া। মেসোগ্লিয়া সম্পর্কে যদিও হাইড্রে আমরা ডিটেইলসে জানবো, আমি তোমাদেরকে এখানে শর্টকাটে বলে রাখি। এটা হচ্ছে অকোষীয় এবং সেই সাথে জেলির মতো। কেমন হবে ভাইয়া? জেলির মতো। তোমরা অবশ্যই কিন্তু জেলি দেখেছো। এতে অকোষীয় মানে হচ্ছে এখানে কোনো নিউক্লিয়াস থাকবে না, কোনো কোষীয় অঙ্গাণু থাকবে না। সেই সাথে মেসোগ্লিয়া হচ্ছে জেলির মতো চটচটে। তোমরা সবাই কিন্তু ব্রেকফাস্ট করার সময় অনেক সময় পাউরুটির সাথে কিন্তু জেলি খেয়ে থাকো। জেলিটা যেরকম সফট হয়ে থাকে, একটু চটচটে হয়ে থাকে, ঠিক এরকম। এখন তুমি বলতে পারো ভাইয়া দ্বিস্তরের অ্যাক্টোডার্ম এন্ডোডার্ম, তার মানে কি মেসোডার্ম নেই? ইয়েস, মেসোডার্ম নেই। যেহেতু এদের দুইটা জার্ম স্তর, এই জন্য আমরা এদেরকে বলি দ্বিস্তর। তবে অবশ্যই দুই স্তরের মাঝখানে কি থাকবে? মেসোগ্লিয়া থাকবে। এখন কেন থাকবে? যাতে ঘর্ষণের সময় এদের মাঝখানে কোনো ক্ষতি না হয়। এখন তুমি বলতে পারো, তোমার মনে আরেকটা কোশ্চেন জাগতে পারে, যেটা তুমি হয়তো আমাকে সামনাসামনি বলতে পারছো না, তাই তোমাদের মনের কোশ্চেনের অ্যান্সারটা আমি এখানে দিয়ে দিচ্ছি। তোমরা বলতে পারো ভাইয়া অ্যাক্টোডার্ম এবং এন্ডোডার্মের মাঝখানে তো মেসোগ্লিয়া আছে, সেক্ষেত্রে এদের ঘর্ষণ প্রতিরোধ করার জন্য খুবই গুরুত্বপূর্ণ। ওকে ফাইন, তাহলে ভাই আমাদের যে ত্রিস্তরী প্রাণী রয়েছে অর্থাৎ অ্যাক্টো, মেসো এবং এন্ডো, এদের মাঝখানে কি কোনো স্তর নেই? এদের মাঝখানেও কিছু পদার্থ থাকে, তবে মেসোগ্লিয়ার পদার্থ নয়, ওখানেও কিছু রাসায়নিক পদার্থ থাকে যাতে ঘর্ষণে কোনো ক্ষতি না হয়। তাহলে আমরা দ্বিস্তরী এবং ত্রিস্তরী কিভাবে বুঝলাম? সেটা হচ্ছে তাদের জার্ম লেয়ারের উপর। যারা ত্রিস্তরী প্রাণী তাদের তিনটা স্তর থাকবে, অ্যাক্টোডার্ম, মেসোডার্ম, এন্ডোডার্ম। যারা দ্বিস্তরী প্রাণী তাদের মেসোডার্ম থাকবে না, শুধুমাত্র অ্যাক্টোডার্ম এবং এন্ডোডার্ম থাকবে এবং সেই সাথে এদের মেসোগ্লিয়া থাকবে। এবং অবশ্যই তোমাকে এই সিকোয়েন্সটা অবশ্যই মনে রাখতে হবে যে জাইগোট, ক্লিভেজ, এই দুটো জিনিস অবশ্যই মাথায় ঢুকে গিয়েছে এবং পরবর্তীতে ক্লিভেজ থেকে ব্লাস্টোমিয়া, মরুলা, ব্লাস্টুলা, গ্যাস্ট্রুলা এবং সর্বশেষ প্রাণীর উপর ডিপেন্ড করে সেটা দ্বিস্তর না ত্রিস্তর হবে, সেটার উপর ডিপেন্ড করে আমাদের এই ভ্রূণস্তর ভাগ করা হয়ে থাকে। তো চলো এখান থেকে আসলে মূলত আমরা স্তর সম্পর্কে মোটামুটি ভাবে ধারণা পেলাম। তবে এখন আমাদের যে সৃজনশীল 2 এর জন্য আসলে যে কোশ্চেনটা তোমাদের আসে, কনসেপ্টটা ক্লিয়ারের পরে আমাদের সৃজনশীলে মূলত যে 2 নাম্বারের জন্য যে কোশ্চেনটা আসে সেটা হচ্ছে দ্বিস্তর এবং ত্রিস্তরের মধ্যে পার্থক্য। এই পার্থক্যটা হচ্ছে ভেরি ভেরি ইম্পর্টেন্ট। চলো আমরা এই পার্থক্য সম্পর্কে জানি। সর্বপ্রথম আমরা দুইটা ভাগ করব, ঠিক আছে? দুইটা ভাগের মধ্যে আমরা এক প্রান্তে দিলাম মনে করো দ্বিস্তরী, আর একটা মনে করো আমরা ত্রিস্তরী দিলাম, ঠিক আছে? এই দ্বিস্তরী এবং ত্রিস্তরী মাঝে ভাগগুলো করে নিলাম। এদের যে পার্থক্যটা আমি বলবো, সেই পার্থক্যটা কিন্তু সৃজনশীল 2 এর জন্য ভেরি ভেরি ইম্পর্টেন্ট। আমি আবারও বলছি, এটা হচ্ছে সৃজনশীল 2 এর জন্য ভেরি 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 ইম্পর্টেন্ট। একটা কথা মনে রাখবা, আমার পড়ার ক্ষেত্রে আমি তোমাদেরকে যেগুলো বলবো ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এগুলো কিন্তু আসবেই পরীক্ষায়, তোমাদের পরীক্ষায় মাস্ট আসবে। তাই এগুলোকে খুবই গুরুত্বপূর্ণ দাও। যারা ফাঁকিবাজ স্টুডেন্ট রয়েছে তাদের জন্য কিন্তু মাস্ট, যারা অল্প পড়তে চাও তারা কিন্তু এই ভেরি ভেরি ইম্পর্টেন্ট গুলো মিস দিও না। চলো দ্বিস্তরী এবং ত্রিস্তরীর মধ্যে পার্থক্য করব। তো দ্বিস্তরী এবং ত্রিস্তরীর মধ্যে পার্থক্যের ক্ষেত্রে প্রথমে যেহেতু সৃজনশীল 2 এর জন্য আমরা কিন্তু 4টা পার্থক্য করলেই হয়, তবে চেষ্টা করে দেখি কতগুলো মনে রাখা যায়। প্রথমে আমাদের যেটা লাগবে সেটা হচ্ছে স্তর। তো সুন্দর মতো স্তরটা বর্ণনা করতে গেলে এদের যে দুটি স্তর থাকে, অ্যাক্টোডার্ম, মেসোডার্ম, অ্যাক্টোডার্ম, এন্ডোডার্ম, আর এদের থেকে কয়টি ভাই? 3টি। এই দুটো জিনিস বর্ণনা করে দিলে ওকে ফাইন, একটা পার্থক্য চলে গেল। 2 নাম্বার পয়েন্ট আমরা লিখতে পারি মেসোগ্লিয়া। কি লিখতে পারি ভাই? মেসোগ্লিয়া। একটু আগে কিন্তু আমরা চিত্রের মাধ্যমে দেখিয়ে দিয়েছিলাম যে মেসোগ্লিয়া কাদের থাকে? আমাদের মেসোগ্লিয়া থেকে দ্বিতীয় স্তরে কি?
মেসোগ্লিয়া থাকবে না। 3 নাম্বার পার্থক্য, যদিও এখন তোমরা নতুন, সেই ক্ষেত্রে তোমাদের একটু মুখস্থ করতে হবে, সেটা হচ্ছে নিডোসাইট। এখন কথা হচ্ছে যে নিডোসাইট জিনিসটা কি। আসলে এই সকল জিনিসগুলো যদি একটু খুঁটিনাটি করে জানাতে চাই, তাহলে আস্তে আস্তে ক্লাসগুলো কিন্তু অনেক লং হবে। আবার লং হলে একটা প্রবলেম আছে, যেহেতু আমি তোমাদের মধ্যে এক সময় একটু ফাঁকিবাজি ছিলাম, যে লং হলে আবার ক্লাসগুলো করতে মন চায় না। তো সেই ক্ষেত্রে আসলে অনেক সময় না বলেও পারা যায় না। তবে আরেকটা কথা তোমাদের ইনশিওর করি যে নিডোসাইট, মেসোগ্লিয়া এগুলো সম্পর্কে অনেক বেশি ডিটেইলসে জানবা হাইটা। তাই তোমাদেরকে এখানে একটা সংক্ষিপ্ত ধারণা দিয়ে দিচ্ছি যে নিডোসাইট হচ্ছে মূলত ওই যে হাইড্রা বা নিডারিয়া যে পর্বটা রয়েছে, অর্থাৎ আমাদের পর্ব নম্বর 2, এই সকল পর্বের প্রাণীদের বলা যেতে পারে শিকারী অঙ্গ। অর্থাৎ তারা যে সকল প্রাণী শিকার করে, তারা শিকার করার জন্য তারা এই নিডোসাইটকে ব্যবহার করে। তো নিডোসাইট শুধুমাত্র দ্বিস্তরী প্রাণীদের দেখতে পাওয়া যায়। সেই ক্ষেত্রে আমরা বলতে পারি যে নিডোসাইট কোথায় থাকবে? দ্বিস্তরীতে, ত্রিস্তরীতে থাকবে না। পার্থক্য মানে কি? একটা সাইট বলে কিন্তু একটা সাইট হয়ে যায়। এবার আসো 4 নাম্বার পয়েন্টটা বলি, সেটার নাম হচ্ছে পলিপ ও মেডুসা। এটা সম্পর্ক আবারও বলছি যে এটা সম্পর্ক তোমাদের ডিটেইলস আছে হচ্ছে নেমাটোডা পর্বের, নিডারিয়া পর্বের মধ্যে। অর্থাৎ নিডারিয়া পর্বে যখন আমি তোমাদেরকে বৈশিষ্ট্যগুলো পড়াবো, তখনই পলিপ মেডুসা সম্পর্কে জানতে পারবা। এটা হচ্ছে যৌন অবস্থা, একটা স্থির, একটা চঞ্চল। তো যাই হোক, এটা সম্পর্কে ডিটেইলসে বলবো, তাই এখানে না বলে কথা না আগে, কারণ এত কথা বলতে গেলে এগুলো যদি ডিটেইলসে একটু একটু করে বলতে চাই, তাহলে পরবর্তী ক্লাসে যখন দেখবা যে, অর্থাৎ যখন এই পড়াটা রিয়েলি চলে আসবে, তখন জানা কিছু থাকবে না। তো যেহেতু ওখানে আমরা সময় পাবো, সো এখানে আমরা না আলোচনা করি। তো পলিপ মেডুসা সেম টু সেম আমাদের দ্বিস্তরে পাওয়া যায়, ত্রিস্তরে পাওয়া যায় না। তাহলে ভাই কয়টা পার্থক্য হয়ে গেল? দেখো, যেহেতু সৃজনশীল 2 এর জন্য আমাদের 4টা মিনিমাম পয়েন্ট দিতেই হবে, আমাদের 3টা পার্থক্য হয়ে গেল। 3 নাম্বার পার্থক্য আমাদের যেহেতু, আচ্ছা এখানে 4টা পার্থক্য হয়ে গেছে, তোমাদেরকে আরেকটা বোনাস পার্থক্য দিয়ে দিই, সেটা হচ্ছে আমাদের উদাহরণ। ঠিক আছে, উদাহরণটা দিয়ে দিব। উদাহরণ হিসাবে শুধুমাত্র পর্ব নাম্বার কত? 2 এ পাওয়া যাবে আমাদের দ্বিস্তরী, আর এদের ক্ষেত্রে পর্ব নাম্বার 3 থেকে শুরু করে একেবারে 9 পর্যন্ত পর্ব প্রাণীদের, ত্রিস্তরী প্রাণীদের বলা হয়ে থাকে। তাহলে আমি আবার পার্থক্যটা বলি, যেহেতু এটা সৃজনশীল 2 এর জন্য ভেরি ভেরি ইম্পর্টেন্ট। দ্বিস্তরী এবং ত্রিস্তরীর মধ্যে পার্থক্য, স্তর থাকবে কয়টি? 2টি, 3টি। অর্থাৎ আমার মতো 2টি 3টি লেখো না, তোমরা একটু লিখবে অ্যাক্টোডাম, এন্ডোডাম, আর এই ক্ষেত্রে অ্যাক্টোডাম, মেসোডাম, এন্ডোডাম। মেসোগ্লিয়া দ্বিস্তরীর আছে, ত্রিস্তরীর নেই। নিডোসাইট দ্বিস্তরীর আছে, ত্রিস্তরীর নেই। পলিপ মেডুসা দ্বিস্তরীর আছে, ত্রিস্তরীর নেই। উদাহরণ হিসেবে পর্ব নম্বর 2, অর্থাৎ নিডারিয়া পর্ব প্রাণী। এখানে তোমরা আবার খাতার মধ্যে কিন্তু ঠুস করে লিখে ফেলো না পর্ব 2, তাহলে কিন্তু টিচার মার্ক করে দিবে, কাটিয়ে ফেলবে, মনে করবে যে ছেলেটা জানেই না। পর্ব নম্বর 2 মানে কি? তোমাকে নিডারিয়া লিখতে হবে, বাংলায় লিখলেও সমস্যা নেই, নিডারিয়া। এবং 3 নাম্বার হচ্ছে পর্ব নম্বর 4, অর্থাৎ প্লাটিহেলমিনথিস থেকে কর্ডাটা পর্ব পর্যন্ত, 3 থেকে 9 পর্যন্ত। তাহলে তোমাকে মূলত 4টা পয়েন্ট যেহেতু মোটামুটি মনেই রাখতে হবে, সেক্ষেত্রে দেখো প্রথম 3টা পয়েন্ট কিন্তু তোমার কিন্তু হ্যাঁ আর না, অর্থাৎ আছে কি নাই এটার উপর ভিত্তি করে। আর এই প্রথম পয়েন্টটা তো সবাই জানি যে অ্যাক্টোডাম এবং ওই স্তরগুলোর নাম। সেইভাবে কিন্তু ভ্রূণ স্তর সৃজনশীল 2 এর জন্য তোমার মনে রাখতে পারো, একেবারে ইজিলি পড়বা, যাতে তোমার যতটুকু মনে রাখতে পারো তুমি আউটপুট অর্থাৎ খাতায় দিতে পারো। তো এখন আমি তোমাদের জন্য যে বিষয়টা নিয়ে আলোচনা করব, সেটা হচ্ছে আমাদের এই প্রতিসাম্যতা। এখন প্রতিসাম্যতা বলতে প্রথমত বুঝতে হবে আমাদের কি? প্রতিসাম্যতা জিনিসটা হচ্ছে যে কোনো প্রাণীকে তাদের মধ্যরেখা বরাবর, অর্থাৎ আমাকে যদি তুমি চিন্তা করো, তাহলে আমার মধ্যরেখা কোনটা হবে ভাই? এইটা হবে, এটা হবে, নাকি এটা হবে? তুমি অবশ্যই বলবা ভাইয়া ঠিক আপনার মধ্যরেখা কিন্তু বলা যেতে পারে নাক বরাবর নেমে গিয়েছে। তাহলে এই মধ্যরেখা বরাবর যে কোনো প্রাণীকে ঠিক তাদের মধ্যরেখা বরাবর ভাগ করলে সমানভাবে কয়টি ভাগে ভাগ হয়, সেটি হচ্ছে প্রতিসাম্যতা। বিষয়টা আরো ক্লিয়ার হবে যদি আমি ডিটেইলসে তোমাদেরকে এটা বলি। প্রতিসাম্যতার বেশ কিছু ভাগ রয়েছে, তার মধ্যে প্রথম ভাগটি নিয়ে তোমাদের সাথে আলোচনা করি। তার মধ্যে প্রথম ভাগটি হচ্ছে গোলীয় প্রতিসম। ঠিক আছে, গোলীয় প্রতিসম জিনিসটা কি? গোলীয় প্রতিসম হচ্ছে, সহজভাবে বলতে গেলে, ধরো আমি একটা বৃত্তাকার বস্তু আঁকলাম। এখন তোমাকে যদি বলি, তোমরা যারা ম্যাথ পারো খুব ভালোভাবে, তোমাকে যদি বলি যে আচ্ছা ভাইয়া এই বৃত্তাকার বস্তুটাকে এমন ভাবে তোমাকে ভাগ করতে হবে যাতে সমান ভাগে ভাগ হতে পারে, 2টি অংশ হতে পারে, 3টি অংশ হতে পারে, যে কটা অংশ হতে পারে। এখন ধরো আমি যদি বলি যে এইভাবে আমি একটু ভাগ করি, তাহলে কি হবে? 2টি অংশ সমানভাবে হলো, এ একটা ভাগ, এ একটা ভাগ, এটা কি 2টি অংশ সমানভাবে হলো? তুমি বলবা না। তাহলে কি করতে হবে? কেন্দ্র বরাবর অর্থাৎ ব্যাস বরাবর আমি একে যদি ভাগ করে থাকি, তাহলে কিন্তু আমাদের 2টি অংশ ভাগ হয়ে থাকে। তাহলে এই যে গোলীয়
প্রতিসম যে সকল প্রাণী রয়েছে, অর্থাৎ গোলীয় ভাবে যে সকল প্রাণী রয়েছে যাদের আকৃতি গোল, তাদের কেন্দ্র বরাবর যে ভাগ হয়ে থাকে তাকে বলা হয়ে থাকে গোলীয় প্রতিসম। এবং কেন্দ্র বরাবর ভাগ করলে কয়টা ভাগ পাওয়া যায়? 1 এবং 2, দুটি অংশ পাওয়া যায়। তাহলে গোলীয় প্রতিসমের উদাহরণগুলোর ক্ষেত্রে, অর্থাৎ গোলীয় প্রতিসম সম্পর্কে আমরা জেনে গেলাম, এদের উদাহরণটা খুবই ইম্পর্টেন্ট। গোলীয় প্রতিসমের দুটো উদাহরণ রয়েছে, একটা হচ্ছে রেডিওলারিয়া, আরেকটা হচ্ছে হেলিওজোয়া। এই দুটা অংশ মনে রাখলে কিন্তু আপাতত তোমাদের অবজেক্টিভের জন্য একেবারে পুরোপুরি ভাবে কমপ্লিট হয়ে যাবে। সেই সাথে মনে রেখো যে গোলীয় প্রতিসম যদি সংজ্ঞা আকারে সৃজনশীল 1-2 এর জন্য আসে, তাহলে তুমি কি বলবা? যে গোলীয় কোনো প্রাণীকে যদি তাদের কেন্দ্র অক্ষ বরাবর ভাগ করা হয়, দুটি সমান সদৃশ অংশে ভাগ করা হয়, তাহলে সেই ধরনের প্রতিসমকে বলা হয়ে থাকে, বা ব্যাস বরাবর ভাগ করলে সেই ধরনের প্রতিসমকে বলা হয়ে থাকে গোলীয় প্রতিসম। এখন দ্বিতীয় যে ভাগটি নিয়ে আলোচনা করব তার নাম হচ্ছে অরীয় প্রতিসম। অরীয় প্রতিসমর ক্ষেত্রে নরমালি বেশ কিছু প্রাণীর মধ্যে হয়ে থাকে। তার মধ্যে একটা অন্যতম প্রাণী হচ্ছে, ধরে নাও, হাইড্রা। এটা একটা হাইড্রা। তো আমরা বলা হয়ে থাকে যে অরীয় প্রতিসম এই প্রাণীটিকে যদি ভাগ করা হয়, তাহলে তাদের কেন্দ্রীয় লম্ব অক্ষ বরাবর ভাগ করা প্রয়োজন। অর্থাৎ কেন্দ্রীয় লম্ব অক্ষ বরাবর ভাগ করতে হলে অবশ্যই এইভাবে ভাগ করতে হবে। তো হাইড্রা এমন একটা প্রাণী, তাছাড়া জেলিফিশ আছে, সি অ্যানিমন আছে, আরো বেশ কিছু প্রাণী রয়েছে। এই সকল প্রাণীগুলোকে যদি তুমি কেন্দ্রীয় লম্ব অক্ষ বরাবর, লম্ব বরাবর যদি তুমি ভাগ করো, তাহলে তাদের 2 বা তার অধিক, সেটা 2টা হতে পারে, 3টা হতে পারে, 4টা হতে পারে, 5টা হতে পারে, বেশ কিছু সংখ্যক হতে পারে, 6টাও হতে পারে, যে কয়টা ভাগই হোক না কেন, অর্থাৎ 2 এর অধিক অর্ধাংশে বিভক্ত হয়ে থাকে, সেই ধরনের ভাগকে আমরা বলে থাকি অরীয় প্রতিসম। আমি কেন এইখানে অরীয় প্রতিসম বললাম? কারণ আমাদের পরবর্তী যে ভাগটা রয়েছে সেটা হচ্ছে দ্বিপার্শ্বীয় প্রতিসম। সেই দ্বিপার্শ্বীয় প্রতিসম এবং অরীয় প্রতিসমের সংজ্ঞাটা কিন্তু প্রায় একই রকম, কিন্তু জাস্ট তোমাকে লাস্ট একটা অংশ মনে রাখতে হবে যেটাতে দুইটা জিনিসকে আলাদা করে ফেলেছে। সেটা হচ্ছে কেন্দ্রীয় লম্ব অক্ষ বরাবর যদি 2 বা তার অধিক, সেটা 3, 4, 5, 6 হতে পারে, এরকম অর্ধাংশে ভাগ হয়, তাহলে সেটাকে আমরা বলবো অরীয় প্রতিসম। তাহলে চলো এটার উদাহরণটা আমরা একটু শর্ট করে জেনে ফেলি। এটার উদাহরণটা মনে রাখার আবার একটা ওয়ে আছে। সেই ওয়েটা হচ্ছে, এটার উদাহরণ মনে রাখার ওয়ে হচ্ছে, আমরা একটা ছন্দ দিয়ে মনে রাখতে পারি। ছন্দটা হচ্ছে হাই জে সি, অর্থাৎ জেসি কে আমরা হাই জানাবো। এই হাই জেসি দিয়ে 3টে উদাহরণ আমরা মনে রাখতে পারি। একটা হচ্ছে হাইড্রা, জেতে হচ্ছে জেলিফিশ, এবং সিতে হচ্ছে সি অ্যানিমল। তার মানে এই জিনিসগুলো কিন্তু আমাদের এমসিকিউ এর জন্য খুবই ইম্পর্টেন্ট। সো তোমার যদি অরীয় প্রতিসমর কথা বলো, সৃজনশীল 1 এর জন্য তো ইম্পর্টেন্ট, তোমাকে জাস্ট ফার্স্ট কথাটা মনে রাখতে হবে। কারণ অরীয় প্রতিসম এবং দ্বিপার্শ্বীয় প্রতিসমের ফার্স্ট লাইনটা কিন্তু একই রকম, কেন্দ্রীয় লম্ব অক্ষ বরাবর ভাগ করলে। জাস্ট অরীয় প্রতিসমের ক্ষেত্রে কি মনে রাখতে হবে? যে কেন্দ্রীয় লম্ব অক্ষ বরাবর ভাগ করলে 2 বা তার অধিক অর্ধাংশে বিভক্ত হলে এবং সমানভাবে ভাগ হলে, তাহলে সেই সকল প্রাণীদেরকে আমরা বলবো অরীয় প্রতিসম। উদাহরণ হিসেবে কি? হাই জে সি, হাইড্রা, জেলিফিশ, সি অ্যানিমল। যেহেতু একটু আগেই বলেছি যে অরীয় প্রতিসমের সাথে আমাদের দ্বিপার্শ্বীয় প্রতিসমের একটি মিল রয়েছে, দ্বিপার্শ্বীয় প্রতিসমের সংজ্ঞাটা ক্ষেত্রে কিন্তু ঠিক একই ভাবে বলা হয়েছে যে যদি কোনো প্রাণীর দেহকে কেন্দ্রীয় অক্ষ বরাবর ভাগ করে ডানে এবং বামে দুটি সদৃশ অংশে, এখানে কিন্তু 2 এর অধিক হবে না। অর্থাৎ অরীয় প্রতিসমে যেমন 3, 4 মানে 2 এর অধিক অবস্থা ছিল, এখানে শুধুমাত্র 2টি হবে, এবং অবশ্যই সেটা কিভাবে হবে? ডানে ও বামে। অর্থাৎ প্রজাপতি দিয়ে আমরা এটার উদাহরণটা খুব সুন্দর করে বলতে পারি। আমি যদি একটা প্রজাপতি আঁকার চেষ্টা করি, খুব বিশ্রীভাবে প্রজাপতি আঁকার চেষ্টা করি, তো দেখা যাক যে এই প্রজাপতির ক্ষেত্রে, মনে করো এটা একটা প্রজাপতি, ঠিক আছে? এটা একটা প্রজাপতি। শুধুমাত্র প্রজাপতি না, আরো বেশ কিছু প্রাণী দিয়ে উদাহরণ দেওয়া যায়। তো দেখা যাক যে এই প্রজাপতি যে প্রাণীটা দেখতে পাচ্ছ, এই প্রাণীটাকে যদি আমি ঠিক কেন্দ্রীয় অক্ষ বরাবর ভাগ করে থাকি, তাহলে কিন্তু কি হয় দেখো, এই কেন্দ্রীয় অক্ষ বরাবর অর্থাৎ কেন্দ্রীয় লম্ব বরাবর যদি ভাগ করে থাকি, তাহলে কিন্তু ডানে, এই ডান পাশে একটা অংশ এবং বাম পাশে একটা অংশ, কয়টি অংশ হলো ভাইয়া? 2টি অংশ, এবং অবশ্যই কিন্তু সেটা সমানভাবে হলো। অর্থাৎ দেখা গেল যে এই ডান পাশে একটি চোখ পেলো, ডান পাশে বডির অর্ধেক অংশ পেলো, ডান পাশে একটি পাখনা পেলো, তারপরে এই যে দেখতে পাচ্ছ অ্যান্টেনার মতো এই অংশটা পেলো। তার মানে দেখো বাম পাশের ক্ষেত্রে বলতে গেলে বাম পাশে একটি পাখা পেলো, বাম পাশে দেহের অংশ পেলো, একটি চোখ পেলো। এইরকম কেন্দ্রীয় লম্ব অক্ষ বরাবর যদি ভাগ করা হয়, সেক্ষেত্রে যদি 2টি অংশে ভাগ হয়ে থাকে, অর্থাৎ ডানে এবং বামে 2টি অংশে ভাগ হয়ে থাকে, তাহলে সেক্ষেত্রে আমরা বলে থাকি এটাকে দ্বিপার্শ্বীয় প্রতিসম। তাহলে দ্বিপার্শ্বীয় এবং অরীয়র ক্ষেত্রে কিন্তু দেখো দুটোর সঙ্গে একই রকম। অরীয়র ক্ষেত্রে বলা হয়েছে কেন্দ্রীয় লম্ব অক্ষ বরাবর ভাগ করলে, দ্বিপার্শ্বীয় ক্ষেত্রে বলা হয়েছে
কেন্দ্রীয় লম্ব অক্ষ বরাবর ভাগ করলে। জাস্ট পার্থক্যটা কোথায়, যে আমাদের অরিওর ক্ষেত্রে বলা হয়ে থাকে কেন্দ্রীয় লম্ব অক্ষ বরাবর ভাগ করলে দুই বা তার অধিক সদৃশ অর্ধাংশে বিভক্ত হলে তাকে বলা হয় আমাদের অরিও প্রতিসম। আর দ্বিপার্শ্বের ক্ষেত্রে কেন্দ্রীয় লম্ব অক্ষ বরাবর ভাগ করলে ডানে এবং বামে দুটি সমান সদৃশ, শুধুমাত্র দুটি, এখানে তিনটাও হবে না, একটাও হবে না, শুধু দুটি অংশে ভাগ হলে সেটাকে আমরা বলে থাকি দ্বিপার্শ্বীয় প্রতিসম। এটার উদাহরণ আসলে অনেক দেওয়া যেতে পারে, যেমন কুকুর, বিড়াল, মানুষ, বাঘ সবই কিন্তু আসলে দ্বিপার্শ্বীয় প্রতিসম সম্ভব। তাই এটার উদাহরণটা খুব বেশি একটা ইম্পর্টেন্ট না। তো আমাদের বইয়ের মধ্যে যেটা আছে মানুষ, প্রজাপতি, ব্যাঙ, এই তিনটা মোটামুটি মনে রাখলেই চলবে। তো নরমাল প্রাণী এবং মোটামুটি ক্রিটিক্যাল প্রাণী নিয়ে কিন্তু আমরা দুটি প্রতিসাম্যতা নিয়ে আলোচনা করলাম। এখন আমাদের পৃথিবীতে সমুদ্রে বলো বেশ কিছু ক্রিটিক্যাল প্রাণী রয়েছে। ক্রিটিক্যাল প্রাণী বললে আসলে ভুল হবে, আমি এই প্রাণীগুলোকে আসলে বক্স আকারে চিন্তা করে থাকি। বক্স আকারে চিন্তা করলে আসলে ধারণাটা, কনসেপ্টটা ক্লিয়ার হয়ে থাকে। আসলে বক্স আকারে দেখতে হয় না, কিন্তু বক্স আকারে যদি তুমি চিন্তা করো তাহলে বিষয়টা বুঝতে তোমার একটু ইজি হবে। তো ধরো আমি তোমাকে বললাম যে ভাইয়া এই বক্সটাকে তুমি সমান অংশে ভাগ করো, তো তুমি বলবা কয়টা ভাগে ভাগ করা সম্ভব। তো তুমি কিন্তু প্রথমেই বলবা যে ভাইয়া যেহেতু এটা একটা ভাগ করার বিষয় অর্থাৎ প্রতিসাম্যতা, সেক্ষেত্রে আমি একটা অনুদৈর্ঘ্য বা কেন্দ্রীয় ভাবে আমরা একটা দাগ টানি। ওকে ফাইন, আমি কেন্দ্রীয় লম্ব অক্ষ বরাবর বা অনুদৈর্ঘ্য বরাবর একটি অংশ ভাগ করলাম। তাহলে কয়টি অংশ ভাগ হলো? দুটি অংশ। এখন ধরো এরকম টাইপের প্রাণীদের যদি কেন্দ্রীয় লম্ব অক্ষ বরাবর দুটি অংশে ভাগ হয়, তাহলে তো আমরা ভাইয়া দ্বিপার্শ্বীয় প্রতিসাম্যর দিকে চলে যেতে পারি। তো তখন তুমি কি করলা? তুমি বললা ভাইয়া আমি আরেকটা কাজ করতে পারি। কি করতে পারি? ধরো ঠিক তার অনুপ্রস্থ বরাবর আমি তাদের মাঝখানে একটা ভাগ সৃষ্টি করতে পারি। হ্যাঁ, এটাও কিন্তু আমাদের করা সম্ভব, অর্থাৎ অনুপ্রস্থ বরাবর ভাগ করা হলো। এখন একটা জিনিস একটু খেয়াল করে দেখো তো ভাইয়া, এই যে অনুদৈর্ঘ্য এবং অনুপ্রস্থ দুজন মিলে ভাগ করার পরে তাদের মাঝখানে 90 ডিগ্রি, অর্থাৎ এই যে দুটি তল যখন পরস্পরের মধ্যে সমকোণে স্পর্শ করেছে, তখন তাদের মাঝখানে কোণটা কি 90 ডিগ্রি হয়েছে না? এবং সেই সাথে এখানে কয়টি ভাগ হয়েছে? 1 2 3 4। তাহলে আমাদের পৃথিবীতে এমন কিছু প্রাণী রয়েছে, তাদের উদাহরণগুলো বলতে গেলে টেনোফেরা বলতে পারি, সিওলোপ্লানা বলতে পারি, এই সকল পর্ব উপপর্ব প্রাণীদের অন্তর্ভুক্ত প্রাণীগুলো আসলে দ্বিঅরীয় প্রতিসম। তাহলে এখন সংজ্ঞাটাকে চলো খুব সুন্দরভাবে আমরা সাজাই, যে সকল প্রাণীদের অনুদৈর্ঘ্য এবং অনুপ্রস্থ বরাবর ভাগ করা হয়, এবং অবশ্যই এই অনুদৈর্ঘ্য এবং অনুপ্রস্থ তাদের মাঝে মধ্যবর্তী কোণ কত হবে? 90 ডিগ্রি বা সমকোণ। এবং কয়টি অংশে ভাগ হলো? 1 2 3 4, চারটি সদৃশ। এখানে কিন্তু 5টাও হবে না, 3টাও হবে না, 7টাও হবে না, 6টাও হবে না, 4টি হবে। 4-এর কমও হবে না, বেশি হবে না। এরকম টাইপের কোন প্রাণীদের প্রতিসাম্যতাকে বলা হয়ে থাকে দ্বি-অরীয় প্রতিসম। দ্বি-অরীয় প্রতিসম অর্থাৎ অরীয় প্রতিসম শুধুমাত্র লম্ব অক্ষ বরাবর ছিল, কিন্তু দ্বি-অরীয়ের ক্ষেত্রে লম্ব অর্থাৎ অনুদৈর্ঘ্য এবং অনুপ্রস্থ দুটি প্লেট, তাদের মধ্যবর্তী কোণ সমকোণ অর্থাৎ 90 ডিগ্রি হলে এবং 4টি সমান সদৃশ অংশে ভাগ হলে আমরা এই ধরনের প্রতিসাম্যতাকে বলে থাকি দ্বি-অরীয় প্রতিসম। উদাহরণের ক্ষেত্রে তোমরা একটু আগেই বললাম যে টিনোফেরা এবং সিয়ালোপ্লানা, এই ধরনের প্রাণীদেরকে বলা হয়ে থাকে দ্বি-অরীয় প্রতিসম। এবং আমাদের সর্বশেষ আরেকটা আছে হচ্ছে অপ্রতিসম। আরেকটা কি? অপ্রতিসাম্য। এই অপ্রতিসাম্যটা জিনিসটা কি? অ মানে কি? নাই বা শূন্য, অর্থাৎ কোনো কিছুতে নাই বুঝালে আমরা মেডিকেল ভাষায় বা বায়োলজিক্যাল ভাষায় অ বা এ কথাটা উল্লেখ করে থাকি। নেগেটিভ কিছু বুঝালে অ বা এ কথাটা উল্লেখ করে থাকি প্রথমে। অপ্রতিসম মানে হচ্ছে যে সকল প্রাণীদের আসলে কোনোভাবেই ভাগ করা সম্ভব নয়, তাদেরকে অপ্রতিসম প্রাণী বলি। যেমন আমাদের আপেল শামুক একটা অন্যতম উদাহরণ, ঠিক আছে? আপেল শামুক এবং সেই সাথে হচ্ছে স্পঞ্জও বলা যেতে পারে। এই দুই ধরনের প্রাণীদের কিন্তু আসলে কোনোভাবে ভাগ করা সম্ভব নয়। তাই আশা করি যে তোমরা প্রতিসাম্যতা বিষয়টা বুঝতে পেরেছ। এবং সেই সাথে আরেকটা কথা বলে রাখি, এটা সৃজনশীল 2 এর ক্ষেত্রে ভেরি 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 ইম্পর্টেন্ট, এবং সেই সাথে এদের উদাহরণগুলো কিন্তু এমসিকিউ এর জন্য ভেরি 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 ইম্পর্টেন্ট। বিশেষ করে কোন উদাহরণগুলো? অরীয় এবং দ্বি-অরীয়। তো তুমি যদি কনসেপ্টটা এইভাবে পড়তে পারো যে কোনটা সৃজনশীল 2 এর জন্য, কোনটা সৃজনশীল কোনটা এমসিকিউ এর জন্য, তাহলে কিন্তু তোমার পড়াটা আরো বেশি ইজি হয়ে যায়। এখন যে বিষয়টি নিয়ে আলোচনা করব তার মধ্যে একটি টপিক হচ্ছে খণ্ডায়ন বা মেটামরিজম, এবং আরেকটি হচ্ছে অঞ্চলায়ন বা ডাইগমাটাইজেশন। সবার আগে আবার একটু বলে নিই যে খণ্ডায়ন এবং মেটামরিজম কোন জিনিসের জন্য আসে। সাধারণত মেটামরিজমের সংজ্ঞাটা আসলে সৃজনশীল 1 এর জন্য ইম্পর্টেন্ট, আর অঞ্চলায়নটা হচ্ছে সৃজনশীল 2 এর জন্য খুবই খুবই ইম্পর্টেন্ট, অর্থাৎ ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এটাও টিচাররা খুব বেশি পছন্দ করে।
তো আগে আমরা খণ্ডায়ন সম্পর্কে জানি, তারপর আমরা মেটামরিজম বা আমরা অঞ্চলায়ন বা ট্যাগমাটাইজেশন সম্পর্কে ইজিলি জানতে পারবো। তো খণ্ডায়ন জিনিসটা কি? তোমাদের সবাইকে যদি বলি ভাইয়া কেঁচো, তোমরা কি সবাই কেঁচো দেখছো? শোনার চেষ্টা করি। হ্যাঁ, তোমরা সবাই জোরে বলতেছো হ্যাঁ ভাইয়া দেখছি। তো কেঁচোটা কেমন হয় চলো একটু কেঁচো আঁকার চেষ্টা করি। ঠিক আছে, এটা ধরো কেঁচোর মাথা, এটা হচ্ছে কেঁচোর শেষ প্রান্ত। ধরো কেঁচো, এটা একটা কেঁচো, ঠিক আছে, এটা অদ্ভুত কেঁচো। যাই হোক, আমি আবার চিত্র খুব ভালো আঁকতে পারি, এটা তোমরা খুবই জানো। যাই হোক, মজা করলাম। তো কেঁচোর ক্ষেত্রে দেখা যায় কি যে তোমরা যদি একটু কাছাকাছি দেখো, কেঁচোর বাহ্যিক দিক থেকে, বাহ্যিক যে গঠন আছে তাদের দিক থেকে এরকম ছোট ছোট কতগুলো রেখা দেখতে পাওয়া যায়। তোমরা যদি যারা মফস্বল শহরে থাকো, যেখানে কেঁচো পাওয়া যায়, এই যে বর্ষাকাল আসতেছে, এই বর্ষাকালে কিন্তু কেঁচোর এই অংশগুলো দেখতে পাওয়া যায়। তো দেখবা যে কেঁচোটার কিন্তু এরকম দেহের বেশ কিছু অংশ আলাদা আলাদা ভাবে দেখা যায়, মনে হয় কি যে তাদের একটা অংশ একটা অংশের সাথে জোড়া লেগে আছে। তো এই যে কোনো প্রাণী, এটা কেঁচো কি লম্বালম্বি ভাবে ধরলে এটা কি লম্ব অক্ষ বরাবর না? তো লম্ব অক্ষ বরাবর একই অংশের পুনরাবৃত্তি হয়, সেই ধরনের অংশকে বলা হয়ে থাকে, সেই ধরনের খণ্ডকে বলা হয়ে থাকে খণ্ডায়ন বা মেটামরিজম। আমি আবারও বলতেছি, কোন একটা প্রাণীর যদি লম্ব অক্ষ বরাবর, অর্থাৎ কিছুটাকে যদি আমি সোজা আঁকতাম, সেই লম্ব অক্ষ বরাবর যে প্রতিটা খণ্ড, এই যে দেখো একটা খণ্ড, একটা খণ্ড, এই একটা খণ্ড, এই একটা খণ্ড, এই একটা খণ্ড, এই প্রত্যেকটা কিন্তু 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 এরকম যদি পুনরাবৃত্তি হতে থাকে, তার পুরো মাথা থেকে শুরু করে একেবারে শেষ প্রান্ত পর্যন্ত, এই ধরনের খণ্ডগুলোকে বলা হয়ে থাকে খণ্ডায়ন বা মেটামরিজম। এবং এই সিঙ্গেল একটা খণ্ডকে বলা হয়ে থাকে মেটামিয়ার বা সোমাইট। সো এই দুটো জিনিস তোমাদেরকে মনে রাখতে হবে, এটা অবজেক্টিভের জন্য অনেক বেশি ইম্পর্টেন্ট। মূলত অ্যানলিরিডাই, অর্থাৎ আমাদের যে পর্ব নাম্বার 6, অর্থাৎ যদিও এটা বইয়ের মধ্যে নেই, তাও আমি তোমাদের বলে দিচ্ছি, পর্ব নাম্বার 6 আসলে যোগ এবং কেঁচো জাতীয় প্রাণীদের অন্তর্ভুক্ত। তো এই সকল প্রাণীদেরই আসলে এই মেটামিয়ার বা সোমাইট দেখতে পাওয়া যায়, মেটামরিজম দেখা যায়। তাহলে প্রাণীদের কি হবে, লম্ব অক্ষ বরাবর একই অংশে পুনরাবৃত্তি হলে তাদেরকে আমরা বলে থাকি খণ্ডায়ন বা মেটামিয়ার। এখন দেখো তো ভাইয়া, কেঁচো বলো যোগ বলো, এদের যে দেহের অংশগুলো, এগুলোকে কি একই রকম খণ্ড না? প্রত্যেকের খণ্ডগুলো কি একই আকৃতি বিশিষ্ট না? তাহলে সেই ধরনের খণ্ডায়নকে আমরা কি বলবো, সমখণ্ডায়ন। আর যাদের একই রকম, অর্থাৎ খণ্ডগুলো যদি ভিন্ন ভিন্ন আকৃতির হয়, তাদেরকে আমরা বলবো অসমখণ্ডায়ন। তো দেখো, এই অসমখণ্ডায়ন থেকে আমরা অঞ্চলায়ন বা ট্যাগমাটাইজেশন যাব, কারণ অসমখণ্ডায়নের অন্যতম উদাহরণ হচ্ছে আর্থ্রোপোডা পর্বের মধ্যে অন্তর্ভুক্ত। সেই অসমখণ্ডায়নের উদাহরণ হচ্ছে আর্থ্রোপোডা পর্বের মধ্যে অন্তর্ভুক্ত পতঙ্গের উদাহরণ। তোমরা সবাই চিংড়ি মাছ তো দেখছো। তো চিংড়ি মাছের ক্ষেত্রে দেখা যায় কি যে ধরো এটা একটা চিংড়ি মাছ যদি আঁকি এরকম বড় করে, ঠিক আছে, এইটা হচ্ছে চিংড়ি মাছের লেজ, ঠিক আছে। চিংড়ি মাছের ক্ষেত্রে দেখা যায় কি, এটা হচ্ছে চিংড়ি মাছের অ্যান্টেনা। এই চিংড়ি মাছের কথা বল, বা আরেকটা উদাহরণ দেওয়া যেতে পারে, যেটা হচ্ছে ঘাসফড়িং এর কথা বলতে পারি। তো যাই হোক, তোমাদের বইয়ের মধ্যে ঘাসফড়িং দেওয়া আছে, আমি চিংড়ি দিয়ে বুঝিয়ে দিই। এটা হচ্ছে তার পা, ঠিক আছে, এটা হচ্ছে তার পাশ। আমাদের সন্ধিপদী যেহেতু প্রাণী, তো সন্ধিপদী এই প্রাণীগুলোর অনেকগুলো পা থাকে। তো এই প্রাণীর ক্ষেত্রে তোমরা যদি একটু ভালো করে খেয়াল করে দেখবা যে এদের খণ্ডায়নগুলো না এরকম হয়ে থাকে। ধরো কিছু খণ্ডায়ন একই রকম হলো, তারপরের খণ্ডায়নগুলো একটু বড় বড় হয়, তারপরে আবার একটু যে ছোট ছোট হয়। তো দেখো তো ভাইয়া, একটু আগে কেঁচোর ক্ষেত্রে যেমন আমি বলেছিলাম লম্ব অক্ষ বরাবর যে খণ্ডায়নগুলো, এগুলো কি সম আকৃতির হয়েছিল না? কিন্তু এই যে চিংড়ি মাছটা যে দেখতে পাচ্ছ, এই চিংড়ি মাছটার ক্ষেত্রে কিন্তু দেখা যাচ্ছে যে এই তিনটা অংশ একই রকম গঠন নিয়ে গঠিত, তারপরে এই অংশটুকু এতটুকু অংশ নিয়ে একই রকম ভাবে গঠিত, অর্থাৎ এটা এতটুকু না, আমরা এতটুকু বলতে পারি। আবার এখান থেকে শুরু করে এই অংশটুকু কিন্তু একটা অংশ নিয়ে গঠিত, অর্থাৎ এই খণ্ডায়নগুলো এক একটা দলে ভাগ হয়ে গিয়েছে, একটা অঞ্চলে ভাগ হয়ে গিয়েছে। তার মানে যে সকল প্রাণীদের খণ্ডায়নগুলো সমখণ্ডায়ন নয়, অসমখণ্ডায়ন ভাবে, অর্থাৎ দেখো যে চিংড়ির প্রথম তিনটা খণ্ডায়নগুলো অর্থাৎ কিন্তু সমান ছিল, পরের এই খণ্ডায়ন এই খণ্ডায়ন এই খণ্ডায়ন এরা কিন্তু একই রকম, পরের আবার লাস্টে এই খণ্ডায়ন এই খণ্ডায়ন এই খণ্ডায়ন এরা আবার কিন্তু একই রকম। তাহলে এক একটা খণ্ডায়ন এক এক জায়গায় এক এক রকম হয়ে গিয়েছে। এবং এখানে কয়টা অঞ্চলে ভাগ হয়েছে ভাই? এখানে হচ্ছে একটা অঞ্চল, এটা একটা অঞ্চল, এটা একটা অঞ্চল, তিনটা অঞ্চলে ভাগ হয়ে গিয়েছে। তাহলে যে সকল প্রাণীদের খণ্ডায়নগুলো সমান নয়, সেই সকল প্রাণীদের খণ্ডায়নগুলো এক একটা অঞ্চল তৈরি করে। এই ধরনের অঞ্চলকে বলা হয়ে থাকে অঞ্চলায়ন বা ট্যাগমাটাইজেশন। এবং একটি সিঙ্গেল অঞ্চলকে আমরা ট্যাগমাটাও বলে থাকি। মনে রাখবা, শুধুমাত্র পর্ব নাম্বার 7 অর্থাৎ আর্থ্রোপোডা, শুধুমাত্র পর্ব নাম্বার 7 অর্থাৎ কোনটা ভাইয়া? আর্থ্রোপোডা। এই আর্থ্রোপোডা পর্বের প্রাণীদের কিন্তু এই খণ্ডায়ন দেখতে পাওয়া যায়। আর কোন পর্বে কিন্তু এই
অসম খণ্ডন বা অঞ্চলন বা ট্যাগমাটাইজেশন দেখতে পাওয়া যায় না। তাহলে আমি আবারও একটু ক্লিয়ার করে দিচ্ছি কনসেপ্টটা, একটু ভালো করে দেখো, ছোট্ট করে বলছি। খণ্ডন বা মেটামরিজম কি? কোনো প্রাণী লম্ব দেহ অক্ষ বরাবর যদি বিভিন্ন অংশ খণ্ড খণ্ড আকারে থাকে, সেই সকল প্রাণীদের খণ্ডগুলোকে বলা হয় থাকে খণ্ডন বা মেটামরিজম। যেহেতু কেঁচো একটি সমখণ্ডন জাতীয় প্রাণী, তাদের প্রতিটি খণ্ডনকে বলা হয়ে থাকে মেটামেয়ার বা সোমাইট, অর্থাৎ সিঙ্গেল সিঙ্গেল খণ্ডগুলোকে। এমন কিছু প্রাণী আছে, বিশেষ করে সেই প্রাণীগুলো কোন পর্বে অন্তর্ভুক্ত? 7 নাম্বার পর্ব, অর্থাৎ আর্থ্রোপোডে। এটা আসবেই অবজেক্টিভে, এটা মাথায় রেখো যে এমন কিছু প্রাণী আছে যাদের খণ্ডনগুলো সমান নয়। তো দেখা গিয়েছে যে যেই সকল যতটুকু খণ্ড সমান তারা মিলে একটা অঞ্চল, আবার এরকম করে আরেকটা অঞ্চল, এরা মিলে আরেকটা অঞ্চল, এরকম ছোট ছোট করে কতগুলো অঞ্চল তৈরি করে থাকে। এই যে খণ্ডনগুলো সমান তারা মিলে একটা অঞ্চল তৈরি করে থাকে, সেগুলোকে বলা হয় অঞ্চলায়ন বা ট্যাগমাটাইজেশন। এবং এটা কোন পর্বে দেখতে পাওয়া যাবে? 7 নাম্বার পর্ব বা আর্থ্রোপোডা পর্ব প্রাণীদের মধ্যে দেখতে পাওয়া যাবে। এটাকেই বলা হয় থাকে খণ্ডন এবং মেটামরিজম এবং অঞ্চলন বা ট্যাগমাটাইজেশন। মনে রাখবে, অঞ্চলন বা ট্যাগমাটাইজেশন কিন্তু সৃজনশীলের 2 এক্সপ্লেইন চায় এবং বাকিগুলো অবজেক্টিভের জন্য চায়। সিলম খুবই গুরুত্বপূর্ণ একটি টপিক, অর্থাৎ প্রতিসাম্যতা এবং সিলম বলা যেতে পারে আজকের ক্লাসের সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ এবং হট টপিক। এখান থেকে প্রতি বছর এমন কোনো জায়গায় নেই, অ্যাডমিশন বলো একাডেমিক বলো, কোশ্চেন আসে না। তো প্রথমত সিলমের সংজ্ঞাটা আমাদের যে জিনিসের জন্য ইম্পর্টেন্ট সেটা হচ্ছে সৃজনশীল 1 এর জন্য, এবং সেই সাথে এই যে প্রত্যেকটা সিলমের প্রকারভেদ আছে এইগুলো আবার এমসিকিউ এর জন্য ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এর উদাহরণগুলো। তো এটা একটু পর আমরা জানবো। সবার আগে আমরা সিলম সম্পর্কে জানি। তোমাদের একটু আগে বলেছিলাম যে ভ্রূণস্থ সম্পর্কে তোমাদের মোটামুটি আইডিয়া দিয়েছি যে ভাই ভ্রূণস্থ জিনিসটা কি। যে ভ্রূণস্তরে 2 রকম স্তর থাকে, অর্থাৎ 2 ধরনের ভ্রূণস্তর থাকে, একটা হচ্ছে দ্বিস্তরী, একটা হচ্ছে ত্রিস্তরী। তোমরা কি জানো যে ত্রিস্তরী কয়টা স্তর থাকে? সেটা জানো, অ্যাক্টোডাম, মেসোডাম, এন্ডোডাম। তো নরমালি এই সিলমগুলো আসলে ত্রিস্তরী প্রাণীদের মধ্যে দেখতে পাওয়া যায়, দ্বিস্তরী প্রাণীদের দেখতে পাওয়া যাবে না। কেন দেখতে পাওয়া যাবে না এটা একটু পরে কনসেপ্ট এখনই ক্লিয়ার হয়ে যাবে। ভালো করে খেয়াল করো, ত্রিস্তরী প্রাণীদের এই যে দেখতে পাচ্ছ এই অংশটা হচ্ছে একটা সিলমের মতো অংশ। এই যে অংশটা বাইরের অংশ, এটার নামই হচ্ছে অ্যাক্টোডাম। ঠিক আছে, এটার নাম কি ভাইয়া? এটার নাম হচ্ছে অ্যাক্টোডাম। এই যে দেখতে পাচ্ছ আমাদের খয়েরি কালারে, এটার নাম হচ্ছে মেসোডার্মাল অঙ্গ। এটার নাম কি? মেসোডার্মাল অঙ্গ। এবং সর্বশেষ ভিতরের যে হলুদ কালার অংশটা আছে এটার নাম হচ্ছে এন্ডোডাম, এন্ডোডামের ভ্রূণস্তর। ওকে ফাইন। এখন বাকি থাকলো আরেকটা অংশ, সেটা কি? এই যে লাল কালারের অংশের মতো দেখতে পাচ্ছ একটু অগোছালো ভাবে আছে, সেটার নামই হচ্ছে পেরিটোনিয়াম। এটার নাম কি ভাইয়া? পেরিটোনিয়াম। তো এখন কথা হচ্ছে, দেখো সিলম বলতে আসলে কি বোঝানো হয়। সিলম মূলত এদের সংজ্ঞাটা যেভাবে দেওয়া আছে, এদের ক্ষেত্রে আমাদের 4টা ওয়ার্ড খুব সুন্দরভাবে তোমাদেরকে মনে রাখতে হবে। একটা হচ্ছে ত্রিস্তরী, ত্রিস্তরী। 2 নাম্বার হচ্ছে মেসোডাম। 3 নাম্বার সিরিয়াল ভাবে মনে রাখতে হবে পেরিটোনিয়াম। আর 3 নাম্বারটা আমি যদি বলি সেটা হচ্ছে পেরিটোনিয়াম না, মেসোডার্মাল কোষ, মেসোডার্মাল কোষ। এবং 4 নাম্বার হচ্ছে পেরিটোনিয়াম, পেরিটোনিয়াম। আচ্ছা, এখন এই 4টা ওয়ার্ড দিয়ে কিভাবে আসলে দেখো সিলমটাকে ডিফাইন করা যায়। তোমরা একটু আগেই দেখতে পাচ্ছ এটা একটা সিলমের অংশ। এখানে বেশ কয়েকটা অংশ তোমাদের চিত্রের মাধ্যমে তোমাদেরকে উল্লেখ করে দিলাম। বাইরের নীল স্তরটা অ্যাক্টোডাম, এটা হচ্ছে মেসোডার্মাল অঙ্গ। একেবারে হলুদ কালার অংশটার নাম হচ্ছে এন্ডোডাম, এটা ত্রিস্তরী প্রাণীর অন্তর্ভুক্ত। এবং লাল কালারের অসম্পূর্ণ মানে বলে তো অমসৃণ অংশটার নাম হচ্ছে পেরিটোনিয়াম। তো সিলমের সংজ্ঞাটা মনে রাখার জন্য আমাদের এই 4টা ওয়ার্ড সিরিয়াল ভাবে মনে রাখতে হবে। কিভাবে? ত্রিস্তরী প্রাণী থেকে উদ্ভূত, ত্রিস্তরী প্রাণীদের মেসোডার্ম থেকে উদ্ভূত, মেসোডার্মাল কোষ দ্বারা গঠিত এবং পেরিটোনিয়াম নামক পর্দা দ্বারা আবৃত অংশকে বলা হয়ে থাকে সিলম। তাহলে আবারও দেখো, আমাদের এই যে ভিতরের অংশটা দেখতে পাচ্ছ এটাই মূলত, অর্থাৎ এই যে অংশটা এখান থেকে শুরু করে এই অংশটুকু, এই অংশটাকে বলা হয়ে থাকে সিলম। তাহলে সিলম কোন পর্বের মধ্যে দেখা যাবে? এই যে অংশটা ফাঁকা ফাঁকা অংশটা দেখতে পাচ্ছ এই অংশটুকুই হচ্ছে সিলম। এইখান থেকে শুরু করে, অর্থাৎ আমাদের এন্ডোডার্ম থেকে শুরু করে মেসোডার্ম
এই পেরিটোনিয়াম নামক পর্দা, এই আমাদের এই অ্যান্ড্রোডার্ম এবং পেরিটোনিয়াম পর্দার মাঝখানে যে অংশটা দেখতে পাচ্ছ এটাই হচ্ছে আসলে সিলম। তাহলে আমাদের চারটা ওয়ার্ড কি? ত্রিস্তরী প্রাণীর মেসোডার্ম থেকে উদ্ভূত। কোন স্তরী প্রাণী? ত্রিস্তরী প্রাণীর মেসোডার্ম থেকে উদ্ভূত এবং মেসোডার্মাল কোষ দ্বারা গঠিত পেরিটোনিয়াম নামক পর্দা দ্বারা আবৃত। চারটা ওয়ার্ড। ত্রিস্তরী প্রাণীর, আসলে চারটা বলে ভুল হবে, এই দুটো মিলে আসলে একটা ওয়ার্ডই হয়ে যায়। ত্রিস্তরী প্রাণীর মেসোডার্ম থেকে উদ্ভূত, মেসোডার্মাল কোষ দ্বারা গঠিত এবং পেরিটোনিয়াম নামক পর্দা দ্বারা আবৃত এই অংশটাকে অর্থাৎ এই গহ্বরটাকে, এই যে গহ্বরটাকে বলা হয় থাকে সিলম। তাহলে আমরা সিলম বলতে কতটুকু বুঝাই? এই অ্যান্ড্রোডার্ম এবং পেরিটোনিয়াম এদের মাঝখানে যে ফাঁকা অংশ এটাই হচ্ছে মূলত সিলম। এখন এই সিলমে দেখতেই পাচ্ছ যে এর কিন্তু তিনটা ভাগ রয়েছে, সেই তিনটা ভাগগুলো তোমাদের একটু মনে রাখতে হবে। তো তিনটা ভাগগুলোকে আসলে মনে রাখার জন্য এদের থেকে আসলে অ্যাডমিশন টেস্টে তোমরা যদি যারা আছো, অনেকে আছো যে অ্যাডমিশন টেস্টে অনেক বই টই ঘাটাঘাটি করো, মেডিকেল বলো ভার্সিটি বলো, এই সকল বইগুলো যদি একটু ঘাটাঘাটি করো দেখবা যে সিলমের এখান থেকে কিন্তু এমন কোনো বছরে নাই যে কোশ্চেন মিস হয়ে গিয়েছে, অর্থাৎ কোশ্চেন এই বছর থেকে মানে প্রতি বছর এখান থেকে এদের উদাহরণগুলো দেয়। তো সর্বপ্রথম দেখি আমাদের সিলোমেট প্রকারভেদ হচ্ছে তিন প্রকারভেদের মধ্যে প্রথম প্রকারভেদের নাম হচ্ছে অ্যাসিলোমেট, দ্বিতীয় প্রকারের নাম হচ্ছে সুডো, এটা আসলে সিউডো উচ্চারণ হবে, বাংলায় আসলে দেখতে আসলে এটা সুডো মনে হয়, এটা আসলে সুডো বলতে হচ্ছে পি এস ই ইউ ডি ও, সিউডো। সিউডো মানে হচ্ছে কি জানো? সিউডো মানে হচ্ছে ছদ্মবেশী, নকল। তাহলে সিউডো সিলোমেট এবং 3 নম্বর সিলোমের নাম হচ্ছে ইউসিলোমেট। এই তিন ধরনের সিলোম নিয়ে আসলে আমাদের এই সিলোমটি গঠিত। তো যেই সকল আমি আগেই বলেছিলাম, মনে আছে কিনা জানি না, সবার ফার্স্টের দিকে কিন্তু আমি একটা কথা বলেছিলাম, এই যে কথাটার মানে কি? নাই। নাই মানে হচ্ছে নাই বা শূন্য। আমি কিন্তু এই কথাটা উল্লেখ করে দিয়েছিলাম। মানে হচ্ছে নাই বা শূন্য, অর্থাৎ যেই সকল প্রাণীদের সিলম থাকে না, সেটা জন্মের আগে হোক জন্মের পরে হোক, মানে প্রাণীদের সিলম থাকবেই না, তাদেরকে বলবো আমরা অ্যাসিলোমেট প্রাণী। এই ক্ষেত্রে উদাহরণ হিসেবে মনে রাখতে হবে পর্ব নাম্বার 1 থেকে পর্ব নাম্বার 3, অর্থাৎ পরিফেরা, নিডারিয়া এবং প্লাটিহেলমিনথিস, এই 3 পর্বের প্রাণীদের আসলে সিলম থাকে না, তাই এদেরকে বলা হয়ে থাকে অ্যাসিলোমেট। 2 নাম্বার, আসলে বাংলা নামটা দেখলে, এই নামটা দেখলে অনেকে উচ্চারণটা, আমিও তোমাদের মতো ইন্ডিয়া থাকতে সুডো কথাটা উল্লেখ করতাম, আসলে সুডো না, এটার নাম উচ্চারণটা সুন্দরভাবে হবে হচ্ছে সিউডো। এই সিউডো শব্দের অর্থ কি জানো? এই সিউডো শব্দের অর্থ হচ্ছে ছদ্মবেশী, ছদ্মবেশী বা নকল। এখন ধরো ছদ্মবেশী জিনিসটা কি ভাই? ছদ্মবেশী জিনিসটা হচ্ছে ধরো এখন তোমার কাছে ছদ্মবেশী একরকম হলো, আবার ওই জিনিসটা চেঞ্জ করে তোমার কাছে অন্যরকম হলো, অর্থাৎ এরকম জিনিসটাই। অর্থাৎ যদি কোনো প্রাণীদের একটা সময় সিলম থাকে, দেখা গেছে যে ছোটবেলায় তাদের সিলম দেখতে পাওয়া যাচ্ছে, কিন্তু যখন পরিপূর্ণ প্রাণীতে পরিণত হলো, অর্থাৎ বাচ্চাকালে সিলম দেখা যাচ্ছে, পূর্ণাঙ্গ পূর্ণ বয়স্ক প্রাণীতে পরিণত হলো, তখন তাদের সিলম থাকতেছে না। তাহলে জন্মের একটা সময় সিলম আছে, কিন্তু পরবর্তীতে এক সময় বড় হতে হতে তাদের সিলমটা নাই হয়ে যায়, তাদেরকে বলা হয়ে থাকে সিউডোসিলোমেট। সিউডোসিলোমেট শুধুমাত্রই পর্ব নাম্বার 4, কত নাম্বার পর্ব? শুধুমাত্র পর্ব নাম্বার 4 নাম্বার পর্বের প্রাণীদের মধ্যেই দেখতে পাওয়া যায়। তাহলে ভাইয়া 1 থেকে 3 গেল, পর্ব 4 গেল, তাহলে বাকি থাকে কি? পর্ব 5 থেকে 9। এখন পর্ব 5 থেকে 9 কোন কারা অন্তর্ভুক্ত? সেটা হচ্ছে ইউসিলোমেট। তাহলে তো আস্তে আস্তে কিন্তু ডেভেলপ হচ্ছে। কিভাবে? আগে যখন আমরা অ্যাসিলোমেট পড়ছিলাম তখন আমরা দেখেছি সিলম নাই, যখন আমরা দ্বিতীয় নম্বরে আসলাম তখন দেখলাম সিউডোসিলোমেট, অর্থাৎ একটা সময় আছে একটা সময় নাই। তাহলে তৃতীয় নাম্বারটা কি হবে? তৃতীয় নাম্বারটা ইজিলি তোমরা ধারণা করে ফেলছো, অর্থাৎ জন্মের আগে হোক পরে হোক অল টাইমই সিলম দেখতে পাওয়া যায়, তাদেরকেই বলা হয়ে থাকে ইউসিলোমেট। অর্থাৎ এই সকল প্রাণী, অর্থাৎ পর্ব নাম্বার 5 থেকে 9, অর্থাৎ মলাস্কা, অ্যানেলিডা, আর্থ্রোপোডা, একানোডার্মাটা, কর্ডাটা, এই সকল প্রাণীদের মধ্যে জন্মের আগে হোক পরে হোক, শুরু থেকে শেষ পর্যন্ত, মৃত্যু পর্যন্ত একটা প্রাণীর সিলম থাকে, সেই ধরনের প্রাণীদেরকে বলা হয়ে থাকে ইউসিলোমেট। ইউসিলোমেটের আরেকটা নাম হচ্ছে প্রকৃত সিলোমেট বা প্রকৃত সিলম। সিউডোসিলোমেটের নাম হচ্ছে অপ্রকৃত সিলম, আর অ্যাসিলোমেটের নাম হচ্ছে যাদের সিলম নেই, এদের তেমন কোনো বাংলা নাম নেই, জাস্ট অ্যাসিলোমেট ভাবে এদেরকে প্রচারণা করা হয়েছে। তো তোমার ক্ষেত্রে যেটা মনে রাখতে হবে, আমি যেহেতু এটা দিয়ে শেষ করে দিচ্ছি, তো সিলমের ক্ষেত্রে আমাদেরকে সিলমের সংজ্ঞাটা খুবই ইম্পর্টেন্ট, এটার জন্য তোমাকে অবশ্যই মনে রাখতে হবে 3টা ওয়ার্ড। ত্রিস্তরী প্রাণীর মেসোডার্ম থেকে উদ্ভূত, মেসোডার্মাল কোষ দ্বারা গঠিত, পেরিটোনিয়াম নামক পর্দা দ্বারা আবৃত গহ্বরকে সিলম বলে।
ত্রিস্তরী প্রাণীদের মেসোডার্ম থেকে উদ্ভূত, মেসোডার্ম ভ্রূণস্তর থেকে উদ্ভূত, উদ্ভূত মানে কি উৎপন্ন হওয়া মেসোডার্মাল কোষ, অর্থাৎ যে জিনিসটা যে গহ্বরটা হবে সেটা কোন কোষ দ্বারা গঠিত, মেসোডার্মাল কোষ দ্বারা গঠিত, এবং একটা পর্দা বা আবরণ দ্বারা আবৃত। সেই পর্দার নাম কি, পেরিটোনিয়াম নামক আবরণ দ্বারা আবৃত। এই অংশকে বলা হয়ে থাকে সিলম। সিলম কয় প্রকার, 3 প্রকার। অ্যাসিলোমেট মানে যাদের সিলম নেই, কখনোই থাকে না, 1 থেকে 3। সিউডোসিলোমেট মানে ছদ্মবেশী, এক সময় থাকে এক সময় থাকে না, পর্ব নাম্বার 4। ইউসিলোমেট হচ্ছে আমাদের পর্ব নাম্বার 5 থেকে 9, অর্থাৎ প্রকৃত সিলোমেট সব সময় থাকবে। এইভাবে কিন্তু তোমরা উদাহরণ হিসাবে সৃজনশীল 2 এর জন্য বা 1 এর জন্য করতে পারো, এবং এমসিকিউ মনে রাখবা, এটা ভেরি 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 ইম্পর্টেন্ট ফর এমসিকিউ, অর্থাৎ উদাহরণগুলো কোনোভাবেই ইএক্সপি অর্থাৎ উদাহরণগুলো এক্সাম্পলগুলো কিন্তু কোনোভাবেই মিস দেওয়া যাবে না। সো আমাদের মেইন পর্বে যাওয়ার আগে, মেইন পর্বের যে বৈশিষ্ট্যগুলো আছে সেই বৈশিষ্ট্য যাওয়ার আগে আমাদের আরো কিছু পড়া আছে। আমাদের যে বেসিক জ্ঞানগুলো তোমরা আজকে ফার্স্টে থেকে দেখলাম, কিভাবে প্রাণী বৈচিত্র্যের প্রকারভেদগুলো নিয়ে আলোচনা করলাম, সংগঠন মাত্রা কি, ক্লিভেজ কি, ভ্রূণস্তর কি, তারপরে তোমাদের বলা যেতে পারে প্রতিসাম্যতা কি, সিলোম কি, ট্যাগমাটাইজেশন কি, মেটামরিজম কি, অনেকগুলো জিনিস আলোচনা করলাম। এখানে ম্যাক্সিমাম জিনিসগুলি সৃজনশীল ক খ অর্থাৎ 1 2 এর জন্য ইম্পর্টেন্ট, সেই সাথে এদের উদাহরণগুলো এমসিকিউ এর জন্য ইম্পর্টেন্ট। এখানে 3 4 এর জন্য কোনো কোশ্চেন নেই। আমাদের আরো কিছু এরকম বেশ কিছু টপিক রয়েছে, অর্থাৎ আমাদের সংবহনতন্ত্র আছে, শ্রেণী বিন্যাসের নীতি আছে। এই টপিকগুলো ইনশাআল্লাহ আমি মেইন পর্বের যে বৈশিষ্ট্যগুলো আছে সেগুলোর সাথে ইনশাআল্লাহ তোমাদের সাথে আলোচনা করব। তো মেইন পর্বের বৈশিষ্ট্যগুলো আমাদের ছন্দ দিয়ে মনে রাখতে হবে। মেইন পর্বের বৈশিষ্ট্যগুলো যেহেতু সৃজনশীল 3 4 এর জন্য এবং সেই সাথে এমসিকিউ এর জন্য ইম্পর্টেন্ট, সেগুলো আমি ছন্দ দিয়ে মনে রাখার চেষ্টা করব। ছন্দ দিয়ে আসলে এই অধ্যায়ের বৈশিষ্ট্যগুলো মনে না রাখলে মনে রাখাটা অনেক বেশি কঠিন হয়ে যাবে। আর সেই সাথে আজকে যে ক্লাসটা তোমাদের করালাম এটা সৃজনশীল 1 2 এর জন্য ইম্পর্টেন্ট। তোমরা ভালো করে পড়বা, অবশ্যই নোট করবা, নোটগুলো গ্রুপে সাবমিট করবা, অর্থাৎ কোন গ্রুপে, বন্দি পাঠশালা গ্রুপে সাবমিট করবা। ক্লাসটা কেমন হয়েছে সেটা তোমার হারকিউলিস গ্রুপে বা তোমাদের নিজ নিজ প্রাইভেট গ্রুপ যেগুলো থাকবে সেই গ্রুপে তোমরা জানিয়ে দিতে পারো। চাইলে আমাকেও মেসেজ করে জানিয়ে দিতে পারো। কোনো সমস্যা থাকলে অবশ্যই সেটা আমাকে বলবা। হতেই পারে মানুষ মাত্রই ভুল, সো কোনো কিছু ডেভেলপ করতে হলে সেটাও বলবা, আমারও শেখার আছে। আশা করি পরবর্তী ক্লাসে তোমাদের সৃজনশীল 3 4 এবং আরো ছোট কিছু 1 2 নিয়ে আলোচনা করব। সেই পর্যন্ত ভালো থাকো, সুস্থ থাকো, দেখা হবে পরবর্তী পর্বে ইনশাআল্লাহ। সে পর্যন্ত আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।